13th ক্লাসে আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লিনিয়ার রিগ্রেশন উইথ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, অ্যান্ড দেন একটা আমরা কস্ট অ্যানালাইসিস প্রজেক্ট করব। আজকে ক্লাসের শুরুতে আমি একটা জিনিস বলে দিই যে আমি একটা প্রজেক্ট ওপেন করে দিছি, প্রজেক্ট 1। এটার বেসিক কিছু বিষয় একটু আলোচনার দরকার আছে। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 আমাদের মাত্র 15 জন সাবমিট করছে। তো এই প্রফেশনাল কোর্সগুলোতে এরকমই হয় যে সাবমিশন রেট আস্তে আস্তে কমতে থাকে। তো অ্যাসাইনমেন্ট 2-তে সাবমিশন রেট কমে গেছে অলমোস্ট 50%। বাট প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 আমি 100% সবার সাবমিশন চাচ্ছি, বিকজ অফ এই প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 এটা কিন্তু এই কোর্সের আমি বলবো হচ্ছে হার্ট। সুতরাং এই দুইটা ক্ষেত্রে আমাদের আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত হবে না। আমি এখানে যারা একদম আছে পার্টিসিপেন্ট সবাইকে রিকোয়েস্ট করব যে এই প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2টা সিরিয়াসলি যদি করতে পারে, তাহলে তারা যেই টাকা দিয়ে কোর্সটা নিছে এই কোর্সের যে স্যাটিসফ্যাকশনটা সেটা তার মধ্যে তৈরি হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কোর্সের একটা টার্গেট এজেন্ডা আছে। আমরা যতজন পার্টিসিপেন্টস আছে তাদেরকে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড অ্যাচিভ করার পর তাদের কাছ থেকে আমরা একটা রিভিউ ফিডব্যাক নিব। রিভিউ ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, ক্যান বি নিউট্রাল, বাট এই রিভিউটা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের সকল সোশ্যাল ইনস্টাগ্রাম পেজগুলোতে থাকতে হবে অ্যাজ পার প্রিভিয়াস ব্যাচ। ওরা যেরকম ভাবে দিছে, যে ভিডিওগুলো আমাদের পেজে আছে আপনারা দেখছেন, সো ওরকম ভাবে আপনাদেরও 2 মিনিটের একটা রিভিউ থাকতে হবে যে কে কোথায় আছেন, কি করতেছেন এবং এই কোর্স থেকে আপনি কি উপকার পাইছেন, কি হইলে আরো ভালো হয়, আপনার সাজেশন। বিকজ এখানে সবাই প্রফেশনাল এবং প্রত্যেকটা সাজেশন আমাদের কাছে এক একটা গ্লোরি। সো এইখানে আহ, আমার এই প্রজেক্ট একদম যখন শুরু হয়েছিল, আমি জানুয়ারি 7 তারিখে এই পোস্টটা দিছিলাম যে লাইভ অনলাইন রিসার্চ লেট ট্রেনিং এই প্রোগ্রামে মূলত আমাদের অনেকগুলো প্রজেক্ট হবে। মিনিমাম এভারেজ স্কোর হচ্ছে পার্টিসিপেন্ট মাস্ট অ্যাচিভ অ্যান এভারেজ স্কোর অ্যাক্রস অল অ্যাসাইনমেন্টস, প্রজেক্টস অ্যান্ড আদার্স। কোনো অ্যাসাইনমেন্টসও যদি থাকে, এভারেজ স্কোর হচ্ছে 65। সো এই 65 অ্যাকচুয়ালি 70%ই লোড হচ্ছে প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 এর উপরে। সুতরাং এই দুইটাও যদি আপনি সিরিয়াসলি দিতে পারেন, তাহলেও কিন্তু আপনি দিস ক্রাইটেরিয়া এনশিওর অ্যাক্টিভ পার্টিসিপেন্টস এন্ড দ্য পার্টিসিপেন্ট কনসিস্টলি এনগেজ দ্য কোর্স ম্যাটেরিয়ালস এবং সার্টিফিকেটস এন্ড সো অন। এবং সবকিছুই যেহেতু আমি দিয়ে দিচ্ছি এবং সার্টিফিকেটটাও আমি চাই যে সবাইকেই প্রোভাইড করতে। আর এটা হচ্ছে একটা আজকে ক্লাসের শুরুতে একটু ইনস্ট্রাকশন। আরেকটা জিনিস একটু বলে দিই, প্রজেক্ট 1-এ বেশ কিছু ইনস্ট্রাকশনস এখানে দেয়া আছে একটু। প্রজেক্ট 1 হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস অফ ডিপ লার্নিং অ্যান্ড মেশিন লার্নিং মডেলস ফর ক্লাসিফিকেশন রিগ্রেশন ইউজিং সিএসভি অর এক্সেল ডেটা। ঠিক আছে, সিএসভি অর এক্সেল ডেটা। দ্যাট মিনস আপনি যে কোনো ধরনের ডিজিজ ক্লাসিফাই করতে পারেন, অথবা আপনার বিজনেসের পারসেপশনে কোনো যদি সিএসভি বা এক্সেল ডেটা থাকে সেটা যদি ক্লাসিফাই করতে চান, বা রিগ্রেশন, আজকে রিগ্রেশন দেখাই দিব। রিগ্রেশনের ক্লাসিফিকেশনের এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, অল আর সেম থিংস, বাট রিগ্রেশনটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচে কন্টিনিউয়াস ডেটাকে প্রিডিক্ট করে,
কন্টিনিউয়াস ডেটা, দ্যাট মিনস লাস্ট 3 মান্থস এর ডেটার উপর বেস করে নেক্সট 1 মান্থস এর আউটপুট কি হইতে পারে, বা কি অ্যাকচুয়ালি প্রাইস হতে পারে বা কস্ট হইতে পারে, সেটা একটা ডিসিশন নিতে পারে কোম্পানি। দিস ইজ দ্য রিগ্রেশন অ্যানালাইসিস। সো এইখানে এই প্রজেক্ট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, প্রজেক্ট ওয়ান অলমোস্ট 35% ওয়েট ফর দিস প্রজেক্ট। অ্যান্ড প্রজেক্ট টু, সেটা আমি প্রোভাইড করব এপ্রিলের 10 তারিখে, এটা লাস্ট ডেট দেওয়া আছে। ওইটা মেবি আমি এপ্রিলের 20 তারিখ বা 25 তারিখে সবকটা ক্লাস শেষ হওয়ার পরে ওটা ওপেন করবো, এবং তারপরে আপনি আরো 10 দিন টাইম পাবেন। তারপরে আমরা সার্টিফিকেট প্রিপেয়ার করে আপনাকে পাঠাইতে আর 10 দিন সময় নিব। তার মানে মের ফার্স্ট উইকের মধ্যে আপনাদের ব্যাচের সকল কার্যক্রম শেষ হবে। মের ফার্স্ট উইকে আরেকটা ব্যাচ স্টার্ট হবে। সো এই এই প্রজেক্ট ওয়ানের লোড হচ্ছে অলমোস্ট 35%। এইখানে আপনার কি কি জিনিস করতে হবে? ইউর অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন উইল বি টিচার্স অ্যাপ্রোচ। আপনি শিক্ষকের মতন করে কথা বলবেন, এবং আপনার কথা শুনে যাতে আমি এবং আরো যারা স্টুডেন্টস আছে তারা যাতে লার্ন করতে পারে। ইউ মাস্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ পার্টিসিপেন্টস। আপনি উইজ দ্য ডিজিটাল ওয়ার্ল্ডের একজন পার্টিসিপেন্ট, এইভাবেই আপনি ক্যামেরাতে আপনার লাইফটা স্টার্ট করবেন। এবং আপনার যে প্রজেক্ট, এটা আগেই আপনি করে রাখবেন, এবং এটা আপনার নাম প্রজেক্ট ওয়ান দিয়ে IPONB ফাইল, প্রেজেন্টেশন ভিডিওটা .mp4 ফাইল, এবং ওই পুরো প্রজেক্টটা কমপ্লিট করার পর আপনি একটা ট্রেন ফাইল তৈরি হবে .keras অথবা .h5 বা এনি কাইন্ডস অফ এক্সটেনশন, সেটা আপনি সাবমিট করবেন এই সাবমিশন ফরম্যাট। অবজেক্টিভ হচ্ছে অ্যানালাইসিস অফ ডিপ লার্নিং, মেশিন লার্নিং, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, CSV ডেটার উপরে। ডেটা সেট রিকোয়ারমেন্ট জাস্ট ডিপেন্ডস আপ টু ইউ, বাট আমি একটা থ্রেশহোল্ড বলে দিছি এখানে যে 8টা কলাম 1000টা রো মিনিমাম থাকতে হবে। ডেটা লোডিং প্রসেস, ডেটা ক্লিনিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, ক্লাসিফিকেশন, টোয়েন্টি স্প্লিট মডেল, এবং অল ইভালুয়েশন ম্যাট্রিক্স এবং কম্পারিজনাল মডেলস। এবং আপনাকে যেই মডেলটা ট্রেন্ড হবে বা আপনি প্রপোজ করবেন আপনার ওই স্পেসিফিক CSV ফাইলের জন্য, ওটা 3টা মিনিমাম রিজন আপনি ভিডিওতে বলবেন। এই কারণে আমি এই মডেলগুলোর মধ্যে এই মডেলটাকে আমি প্রপোজ করতেছি ফর দিস টাইপস অফ ডেটা সেট, এটা আপনি বলবেন। এবং ডেটা ভিজুয়ালাইজেশন, ইন্টারপ্রিটেশন, সাবমিশন রিকোয়ারমেন্ট, কি কি জিনিস লাগবে, অবশ্যই 3টা ফাইল আপনাকে সাবমিট করতে হবে। এবং এইটার ওয়েট ভ্যালু মানে টোটাল 100%, বাট এটাকে আমরা 35%-এ কনভার্ট করব। প্রজেক্ট টু কেও 35%-এ কনভার্ট করব। সুতরাং সাবমিশন কোয়ালিটি বা অল অফ এটা 20%-এর মতো ভ্যালু। অ্যান্ড দেন এটা হচ্ছে, সো মোটামুটি প্রজেক্ট ওয়ানটা খুব ইম্পর্টেন্ট ছিল, এই জন্য আগের অ্যাসাইনমেন্ট গুলো আমি ডিসকাস না করলেও প্রজেক্ট ওয়ানটা আমি একটু ডিসকাস করলাম। সো আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে 13th ক্লাস, রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিস, ওকে আগে কানেক্ট করি। সো আমাদের আসলে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস যে করব, সেটা আসলে আমাদের যা আমরা করে আসছি ক্লাসিফিকেশন, তার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্যটা হচ্ছে হলো, দ্য কি ডিফারেন্স বিটুইন রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন লাইস ইন দ্য টাইপ অফ আউটপুট। আউটপুটের উপর ডিপেন্ড করে আসলে আমরা এটাকে রিগ্রেশন না ক্লাসিফিকেশন এটা বলতেছি। দে প্রিডিক্ট, রিগ্রেশন প্রিডিক্টস কন্টিনিউয়াস ভ্যালুস, যেটা আমি বললাম। প্রাইস হইতে পারে, টেম্পারেচার হইতে পারে, যেমন আপনার ওয়েদার ক্লাস্টারিং, এরপর হচ্ছে আপনার টেম্পারেচার ক্লাস্টারিং, এগুলো যে অ্যানালাইসিস গুলো হয় সেগুলো হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। এবং অন্যদিকে ক্লাসিফিকেশন প্রিডিক্টস ডিসক্রিট ক্যাটাগরিজ অ্যান্ড লেভেলস, মানে একদমই স্পেসিফিক, হয় ডিজিজ আছে, নাই 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 সাসপেক্টেড, এরকম একদম ডিসক্রিট হচ্ছে আপনার ক্লাসিফিকেশন। সো ওয়েল, এখন তাহলে আমরা কিছু ফাইল আগে একটু ইম্পোর্ট করি। সো ওকে, ওয়েল এখন আমাদের যেটা কাজ হচ্ছে, আমি সিম্পল আপনাদেরকে একটা ডেটা আগে তৈরি করে দেখাই নামপাই দিয়ে।
তাহলে আপনি রিগ্রেশন, আমরা একটা হার্ট ডিজিজ, আমরা একটা সরি বলছি, আমরা একটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা কস্ট অ্যানালাইসিস আমরা করব। আহ, এর আগে হচ্ছে একটু বুঝে নিই যে অ্যাকচুয়ালি আমাদের স্যাম্পল ডেটা ফর লিনিয়ার রিগ্রেশন আমরা একটু যদি বানাই, র্যান্ডম কিছু সিট তৈরি করি, ঠিক আছে, এবং এক্স এবং ওয়াই, এক্স আমরা ধরলাম যে আমার ডেটা, যে ফিচার গুলো আসবে সেটা আমি র্যান্ডম কিছু ডেটা বানাই নিলাম, এবং ওয়াই হচ্ছে আমার ইকুয়েশন যেটার উপর বেস করে আমি প্রিডিকশন করতে চাচ্ছি। ধরেন ওয়াই ইকুয়ালস টু 4 + 3x প্লাস আদার্স কোনো কনস্ট্যান্ট ভ্যালু, এখানে নয়েজ বলতেছি, দ্যাট মিনস কোনো কনস্ট্যান্ট ভ্যালু হইতে পারে। সো এইটা আমি আগে বানাই নিলাম এক্স অ্যান্ড ওয়াই কিছু র্যান্ডম। এখন আপনি দেখতে পারেন যে আমার এক্স এর ভ্যালু র্যান্ডম কিছু ভ্যালু এখানে সেট করছে, 0 1 0 কিছু ফ্র্যাকশনাল ভ্যালু, এবং ওয়াই হচ্ছে তার উপর বেস করে কিছু ভ্যালু তৈরি করছে, ঠিক আছে। এখন আমার মূলত এই যে কন্টিনিউয়াস ভ্যালুগুলোর উপরে আমি যদি কোরিলেশন সেট করতে চাই, যে অ্যাকচুয়ালি এই ফিচারগুলো কিভাবে আমাদের একটার উপর একটা করতেছে, আপনি অ্যারে গুলো যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই প্রত্যেকটা ডেটা, এই যে কন্টিনিউয়াস ডেটা, এবং একদম প্রাইস বলেন অথবা যে কোনো টেম্পারেচার, আমি তো এখানে র্যান্ডম বানাইছি, 1 থেকে 100 মতন করে আমি একটা র্যান্ডম নাম্পাই দিয়ে একটা বানাইছি, একদম কন্টিনিউয়াস ডেটা, 0.7491.900, একদম কন্টিনিউয়াস ডেটা, ফ্লটিং ডেটা। এবং আমি যখন ওয়াই কে আহ, আহ, একটা ভ্যালু হিসাবে কাউন্ট করছি, প্রিডিক্টিভ ভ্যালু, তখন কোথাও দিচ্ছে 6 9 8 5। তো এই কন্টিনিউয়াস ডেটা থেকে একটা ইকুয়েশন দিয়ে, ওই ইকুয়েশনে আপনি একটু খেয়াল করেন, আমি যে ইকুয়েশনটা লিখছি এখানে ইনপুট প্রাইস কিন্তু একটা, তার মানে এখানে আমি কিন্তু সিম্পল একটা একটা কলামের উপর বেস করে বা একটা ফিচারের উপর বেস করে কিন্তু আমি প্রেডিক্ট করতে চাচ্ছি। যার কারণে এখানে আমি একটা ফিচার বানাইছি, একটা কলামের ডেটা এখানে সব, হ্যাঁ। আমরা তো অলরেডি কাজ করে আসছি অনেক কলাম নিয়ে, 20টা 25টা। সো রিগ্রেশনও এমন হইতে পারে যে অনেক কলামের ডেটার উপরে আপনার রিগ্রেশন হইতে পারে, ওটা মাল্টি রিগ্রেশন হবে। কিন্তু এখানে যদি সিম্পল একটা কলামের উপর আমি চিন্তা করি, তাহলে কিন্তু ওই একটা কলামের, আমি এখানে একটা র্যান্ডম তৈরি করে নিছি জাস্ট বোঝানোর জন্য, পরে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করব। এবং এখানে একটা প্রিডিক্টিভ ইকুয়েশন দিছি, প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব ইকুয়েশন থাকে, ওই ইকুয়েশন উপর বেস করে এখানে একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করবে। এখন আমি যদি এটাকে একটা ফিগার আউট করি, দেখেন যে এইটার কোরিলেশনটা এই যে দেখাচ্ছে যে ফিচার্স হচ্ছে আমার এগুলো, মানে ফিচারের ডেটাগুলো র্যান্ডমলি এখানে আমি প্লটিং করলাম, এবং টার্গেট ওয়াইজ আমি প্লটিং করলাম। তার মানে এটা কিন্তু একটা লিনিয়ার লাইন একটা তৈরি হয়েছে, দেখেন যে আমার ডেটাগুলো যত বাড়তেছে ওর প্রিডিক্টিভ ভ্যালুও কিন্তু বাড়তেছে, এক্স এর সাথে সাথে আমার টার্গেটও কিন্তু বাড়তেছে ওই ইকুয়েশনের উপর বেস করে। সো আমার এই কোরিলেশনটা বা ফিচার এক্সট্রাকশনটা আপনি যদি দেখেন লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, অবশ্যই সেটা লিনিয়ারলি এক্স এর সাথে ওয়াই বাড়তে থাকবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, এখন আমি একটা মডেল তৈরি করি যে এই লিনিয়ার রিগ্রেশনটাকে সে প্রেডিক্ট করতেছে এবং এটার অ্যাপ্রোচটা কি হবে। একটা এএনএন মডেল আমরা তৈরি করি, এবং মডেল তৈরি করে আমরা জানি নর্মালি ওটা ফিড ফরওয়ার্ডের জন্য আমরা সিকোয়েন্সিয়াল ইউজ করি, তাই না। এবং এখানে একটা লেয়ারে আমি ইউজ করলাম কেন, কারণ যেহেতু আমার এটা সিঙ্গেল পারসেপট্রন, আমার মাত্র একটা ফিচার ইনপুট আমি দিছি, এই জন্য একটা লেয়ারই মোর দেন এনাফ। এবং মডেল আমি কম্পাইল করতেছি অপটিমাইজার, আমি এসজিডি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিছি, যেহেতু একটাই মাত্র কলাম, অ্যাডাপটিভ আমি দিই নাই, অ্যাডাম দিলে হচ্ছে এটা মানে অ্যাডিটিভ অনেকগুলো কলামের উপরে এসে কাজ করতো। সো আপনাকে বুঝতে হবে কোন অপটিমাইজারটা দিলে একটু বেটার। আমি যেহেতু জাস্ট স্যাম্পল কিছু ডেটা নিলাম, স্যাম্পল কিছু টার্গেট নিলাম, এবং এই টার্গেট এবং ফিচারটাকে আমি একটু প্লটিং করে দেখলাম যে হ্যাঁ আমার লিনিয়ারলি আছে কিনা, হ্যাঁ এক্স এর সাথে ওয়াই লিনিয়ারলি এটা ইনক্রিজ হচ্ছে। এখন আমার মডেলটা আমি যদি কম্পাইল করি স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট দিয়ে, এবং মডেলটাকে আমি ফিট করলাম, ঠিক আছে, এক্স এবং ওয়াই দিয়ে, ইনপুট হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে আমার আউটপুট, এবং আমার মডেলটা ফিট হোক। আমি কিন্তু ডিপ লার্নিং এএনএন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করলাম। এখন আমি একটু এটার ইভালুয়েশনটা করব যে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রিডিক্টিভ ভ্যালু আমার সেম প্যারামিটারে দিতেছে কিনা। আপনি কিন্তু
যখনই রিগ্রেশন মডেল ট্রেন করবেন, প্রেডিক্টিভ ভ্যালু তো আসবে পরে। আগে দেখবেন যে আপনার মডেল ট্রেনিং অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা। আপনাকে এটা ফার্স্ট টাইম দেখতেই হবে যে আপনার ট্রেনিং অ্যাপ্রোচটা, মানে ট্রেন্ড করার জন্য আপনার যে অ্যাপ্রোচ সেটা ঠিক আছে কিনা। তাহলে আপনি এখানে এই মডেল যেটা তৈরি করছেন, এটা প্রেডিক্ট করার জন্য আপনার ফিচার গুলাকে এবার আপনি ইনপুট দেন। এবং এই প্রেডিক্ট ফাংশন হচ্ছে ওই যেহেতু এটা একটা কেরাস ফাইল, প্রেডিক্ট নামেই একটা অলরেডি ফাংশন তৈরি করা আছে, সেখানে আপনি ট্রেন্ড মানে যেই ফিচার গুলো থেকে প্রেডিক্ট করতে চাচ্ছেন ওই ফিচার গুলো দেন। এবং ওই ফিচার থেকে আপনি যে ওয়াইটা এখানে মডেলটা তৈরি হয়েছে ওইটার উপরে আপনি ইনপুটটাও দিয়ে দেন, এবং আপনি যে টার্গেটটা চাচ্ছেন সেটাও দিয়ে দেন। তাহলে এটার অ্যাকচুয়াল ভ্যালু এবং এটার যে প্রিডিকশন, প্রিডিক্টেড ভ্যালু, এই দুইটি আমরা একটু প্লট করব। তাহলে এই অ্যাকচুয়াল যে ফিচার আর প্রিডিক্টেড ফিচারটা লিনিয়ারলি এটা প্রোগ্রেস হচ্ছে কিনা, এটা আমরা একটু প্লট করে দেখ। ইয়েস, আমার দেখেন অ্যাকচুয়ালি যে ভ্যালুগুলো সেগুলো তো প্লটিং আছে আমার, ওকে লিনিয়ারলি। এবং প্রিডিক্টেড ভ্যালু আমি একটা কালার দিয়ে বুঝাইলাম যে আমার প্রিডিকশন যেগুলো হচ্ছে এই মডেলের কারণে সেটাও কিন্তু লিনিয়ারলি সে কিন্তু বাড়তেছে। তার মানে আমার এক্স এর উপর বেস করে আমার টার্গেট ভ্যালুটাও কিন্তু বাড়তেছে। তার মানে এইবার আমি বলতে পারি যে ইয়েস, আমি তাইলে যদি এই কন্টিনিউয়াস ডেটা, এটা প্রাইস হোক, এটা যে কোনো একটা কন্টিনিউয়াস ডেটা যদি হোক কোনো সমস্যা নাই। আমি যেমন কন্টিনিউয়াস ডেটা মানে বুঝতে পারছেন, আমরা যেখানে এইজ বলছি বা এর আগে যত ডিজিজ বলছি, হয় আছে না নেই, নেই নাহলে মেল না ফিমেল, সবই কিন্তু ক্লাসিফাই ডিসক্রিট ডিসিশন, 1 2 0 1 এরকম ডিসিশন। হার্ট ডিজিজ বলেন, লিভার ক্যান্সার বলেন, ক্রনিক ডিজিজ বলেন, কিডনি বলেন, সব জায়গায় কিন্তু আমরা একই রকম। বাট কন্টিনিউয়াস ডেটা আমি যেটা এখন নামপাই দিয়ে র্যান্ডমলি বানাইলাম, সেখানে কিন্তু কোনো এমন কোনো ভ্যালু নাই যে আপনার কি 0 1 2, এখানে কিন্তু কন্টিনিউয়াস ডেটা 0.6/1.4/27 কন্টিনিউয়াস ডেটা। এবং সেই কন্টিনিউয়াস ডেটার উপরে আমি টার্গেট সেট করছি, এটা একটা ইকুয়েশনের উপর বেস করে। এখন আপনার টার্গেট তো অবশ্যই কোনো না কোনো একটা ইকুয়েশন, এই কোম্পানির ইকুয়েশন বা ওয়েদার ফরকাস্ট যারা করছে তাদের একটা ইকুয়েশন থাকে যে এটা হইলে এটা হয়, এটা হইলে এটা হয়। তার মানে কন্টিনিউয়াস যেটা যদি একটা ফিচারের হয় ওইটাও ইকুয়েশনে ফেলাই দিলে কিন্তু টার্গেটটা সেট হয়ে যাবে। আর টার্গেটটা যদি সেট হয়, তাহলে আপনি যদি দেখেন যে আমার এক্স যখন কমতিছে তো আমার টার্গেট ভ্যালু কমতিছে, তার মানে আমার মানে সিচুয়েশনের সাথে সাথে আমার কিন্তু লিনিয়ারলি টার্গেট ওইটার উপর বেস করে কিন্তু হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। লিনিয়ারলি আমার এই প্রগ্রেসটা হচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন তাহলে আমরা মাল্টি রিগ্রেশনে চলে যাই। মাল্টি ক্লাস নিয়ে আমরা কাজ স্টার্ট করি। যে তাহলে সিম্পল আমি কি হবে, মাল্টি ক্লাসে আমার তো অনেকগুলো ফাইল থাকবে তাই না, মাল্টি ফাইল থাকবে। এবং এই মাল্টি ফাইল আমি যদি তৈরি করতে চাই তো তখন আমি হইতেছে কি এইটার র্যান্ডম ভ্যালুটা দিয়ে দিব হচ্ছে কত, 3। আমি মাল্টি ফিচার্স তৈরি করব, x1 x2 x3, এরকম মাল্টি ফিচার্স আমি তৈরি করব। ধরেন আপনার এখানে ফিচার যখন আপনি তৈরি করছেন তো তখন আপনার এক্স এর ভ্যালু আসছে হলো একটা, এবং অ্যারে সাইজ হয়েছে মাত্র 1। তার মানে আপনি এখানে 100টা ভ্যালু নিচ্ছেন এবং হচ্ছে কি একটা কলামের। এবং আপনি যদি এখানে মাল্টি কলাম করে দেন, দ্যাট মিনস আপনি ধরেন এখানে 3টা কলাম দিয়ে দিলেন, তাহলে এক্স মাল্টি এবং ওয়াই মাল্টি দেখবেন যে ডিফারেন্ট এক রয়েছে। আমি এই পুরোটা একসাথে করছি, এটাকে আমি পরে স্কেলাইজড করি, আপনাকে আগে দেখাই যে মাল্টি ক্লাসে আমার তাহলে অনেকগুলো ফিচার আসতেছে। আচ্ছা, এখানে এখন ইকুয়েশন ওয়াই মাল্টি ইকুয়েশন তো সেম, সেখানে আপনার এক্স মাল্টি যে x1 x2, তার মানে আপনার কোম্পানির অনেকগুলো কলামের উপর একটা ইকুয়েশন হলে তাইলে কিন্তু ওই ডিসিশন থেকে কিন্তু সে একটা আউটপুট নিয়ে আসবে। কথা কি ক্লিয়ার? আপনি অনেকগুলো কলাম এবং প্রত্যেকটা কলামই হচ্ছে কি কন্টিনিউয়াস কলাম, এটা আপনাকে বুঝতে হবে। এবং সেইখান থেকে সে কিন্তু ডিসিশন নিয়ে আসবে। ট্রেন টেস্ট স্প্লিটও আমি স্প্লিটিং পরে করি, স্কেলার স্প্লিটিং পরে। আচ্ছা, এখানে এক্স মাল্টি ওয়াই মাল্টি আগে ক্রিয়েট করি। এখন আপনি এখানে এক্স মাল্টিটা যদি একটু দেখেন যে আপনার আহ, এইখানের ডেটাটা কিভাবে আসছে, এই দেখেন একদম কন্টিনিউয়াস ডেটা। এখানে কিন্তু আমি র্যান্ডম নাম পাই একটা আহ, আহ, ইয়ে মেথড ইউজ করে আমি তৈরি করলাম বোঝানোর জন্য যে আপনি কন্টিনিউয়াস আপনার ডেটা এখানে ক্রিয়েট হইলো।
এবং র্যান্ডমলি 100-র মধ্যে আপনি এই ডেটাগুলো মানে 100 দেখেন কোনটা 91%, 92%, 96%, মানে 0.96, মানে এখানে 96। তো 100% আপনার পার্সেন্টেজ ধরেন বা 100 বলেন, সেইখানে রেশিওতে কিন্তু কন্টিনিউয়াস ডেটা। আপনি টেম্পারেচার বলেন অথবা আপনি ওয়েদারের সিচুয়েশন অথবা কোভিড-19-এর সিচুয়েশনের সময় কিন্তু এরকম কন্টিনিউয়াস ডেটা আসতেছিল। এবং এই ডেটাগুলো 100%-এর মধ্যেই হয়, যে কত পার্সেন্ট হয়েছে, কোথাও 30%, কোথাও 40%, কোথাও 50%। এগুলা সিটি ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ, এরকম অনেকগুলা ফিচারের উপর। এবং বেশিরভাগ ডিসিশনই কোনো একটা ইকুয়েশন যখন তৈরি হয় রিগ্রেশন অ্যানালাইসিস করার জন্য, ওইটা ইন্স্যুরেন্স কোম্পানির হইতে পারে, হেলথ মেডিকেল কোম্পানির কস্ট অ্যানালাইসিস হইতে পারে, সেগুলো একটা ফিচারের উপর হয় না, অনেকগুলো কন্টিনিউয়াস ডেটা থেকে হইতে পারে, অথবা একটা ফিচার থেকেও ছোটখাটো কোনো ডিসিশন আসতে পারে। সো এখন আমি এক্স মাল্টি এখন ওয়াই মাল্টি যদি চিন্তা করি, ওয়াই মাল্টি কিন্তু একটা সিম্পল কলাম হবে। কেন? কারণ ও কিন্তু X1 এবং X2 X3 এই ইনপুট গুলো থেকে কিন্তু সে নিচ্ছে, এবং নিয়ে কিন্তু সে কি করবে, একটা ডিসিশন চেক দিবে। তাই এই জন্য তার আউটপুটটা দেখবেন যে একটা সিম্পল আমার কলামের মধ্যে ওর ডিসিশনটা কিন্তু আসে। এটা কিন্তু পুরোটা কিন্তু একটা একটা অ্যারে, দেখেন এখানে পুরোটা কিন্তু আমার একটা অ্যারে, ঠিক আছে, একটা অ্যারে ডিসিশন আসতেছে। এবং এখানে কিন্তু আমার এই যে দেখেন এই আমি থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা আমার হচ্ছে একটা অ্যারে, এটা একটা অ্যারে, তার মানে প্রতিটা অ্যারেতে আমার কিন্তু তিনটা করে ডেটা আছে, 79%, 50%, 57%। বুঝে, কিন্তু ডিসিশন যখন আসছে তখন কিন্তু টোটালটা কিন্তু একটা অ্যারেতে ডিসিশন আসছে। সবাইকে ক্লিয়ার? তার মানে আমার ইনপুট হইতে পারে, ইট উইল বি আ মাল্টি ক্লাস। এখানে প্রতিটা আমি কলাম হিসাবে ধরলাম যে এই কলামের ডিসিশন আসছে তিনটা, মানে X1, X2, X3। এই কলামে এই সরি এই রো এর ডিসিশন তিনটা, এই রো এর। তার মানে এখানে আমি যদি চিন্তা করি 100টা রো হবে তিনটা কলাম করে, তার মানে 100টা আমার ডেটা আমি নিছি, এবং এটা র্যান্ডমলি ডেটা নিছি তিনটা করে কলাম করে। ঠিক আছে। এবং ওয়াই মাল্টি যখন করছি তখন ওই ইকুয়েশনে জাস্ট X1, X2, X3 আমি বসাইছি, এই যে আমি কোলন দিয়ে 0 পর্যন্ত দিছি, তার মানে এখানে আমার তিনটার জায়গায় যদি চারটাও তৈরি হয়, ও একদম প্রত্যেকটাকেই সে নিবে। এটা 0 নিবে, এটা 1 নিবে, এবং এটা নামপাই র্যান্ডমলি সিস্টেম থেকে সে কিন্তু ওই ডাটাগুলো নিতেই থাকবে। এবং 3X1, X2, X3, X4 আপনি এটা ইউজ করলেও যত কলামই হোক না কেন, প্রত্যেকটা কলামকে সে নিয়ে একটা ইকুয়েশনে ক্যালকুলেট করবে। এখন আপনি যদি এটাকে ট্রেন অ্যান্ড টেস্ট স্প্লিট করেন, আপনি করতে পারেন। আপনি স্ট্যান্ডার্ড স্কেলার আপনি করতে পারেন, যেহেতু ওর ভিতরে যদি কোনো গ্যাপ ভ্যালুস থাকে সেগুলোকে সে স্কেলিং করে বসাবে। দেন আপনার ওই পুরো ট্রেন থেকে, মানে এক্স ট্রেনের মধ্যে তো আপনার পুরো এক্স মাল্টিটা আছে, ওটা স্প্লিট হয়ে গেছে 80 এবং 20-তে। তার মানে এক্স ট্রেনের মধ্যে, এক্স টেস্টের মধ্যে 80-20 আছে, ওয়াই ট্রেনের মধ্যেও কিন্তু ওয়াই মাল্টি থেকে 80-20 আছে। ক্লিয়ার সবাই? এখন এক্স ট্রেন এক থেকে একটা এক্সট্রেন স্কেল আপনি বের করেন, এক্সট্রেস থেকে একটা এক্সট্রেস স্কেল করেন, কারণ পুরোটাকে তো একটা আপনার ভ্যালুতে নিয়ে আসতে হবে, স্কেলে নিয়ে আসতে হবে। তিনটা কলাম চারটা কলাম হতে পারে, বাট ওটাকে আপনি একটা স্কেলে নিয়ে আসলেন, যেটা আমি আগে প্রিভিয়াস সব ক্লাসে এই স্কেল কিভাবে করতে হয় স্কেলিংটা আমি দেখাইছিলাম। এখন আপনি কি করেন, সিকোয়েন্সিয়াল করে, যেহেতু এখানে আপনার অনেকগুলো কলাম আছে, এখন আপনি কতগুলো লেয়ারে কাজ করবেন, আপনার ফিচার যত বেশি হবে আপনার লেয়ারকে আপনি কিন্তু ওইভাবে দিতে পারেন। এখন আপনার ডিসিশন কলাম আপনার তো একটাই, ওই প্রেডিক্টিভ ভ্যালু সে শো করবে, অনেকগুলো ফিচার থেকে সে একটা প্রিডিক্টিভ রেজাল্ট দিবে। সো যার কারণে আপনি এখানে সিকোয়েন্সিয়াল ডেন্স লেয়ার কিন্তু, যেহেতু আপনার ওখানে তিনটা দিচ্ছেন, আপনি তিনটাও দিতে পারেন, দুইটাও পারেন, এটা ডিপেন্ডস আপ টু ইউ, আপনি দেখতে পারেন। বাট মনে রাখতে হবে, যদি আমি হিডেন লেয়ার্স বেশি দেই, লেয়ার্স বেশি অ্যাড করি, আমার এএনএন মডেল তৈরি করার ক্ষেত্রে নিউরাল নেটওয়ার্ক গুলো যদি বেশি হয়, তাহলে কিন্তু আমার ওভারফিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু ড্রপ আউট এবং L2 রেগুলাইজেশন ইউজ করছিলাম লাস্ট ক্লাসগুলোতে, আমি বলছি। সো আপনি একটু এই জায়গাগুলো খেয়াল করবেন। এখানে আমি দুটা দিছি, এবং আমি এই মাল্টি মডেল নামে একটা কম্পাইল করছি। এবং এইখানে কপাল করার ক্ষেত্রে কিন্তু দেখেন অ্যাডাম ইউজ করছি। ওয়াই? বিকজ আমি একটু আগে বললাম যে অ্যাডিটিভ করার, আমি যখন করছি, আমি একাধিক যখনই ফিচার নিচ্ছি তখন অ্যাডাম উইল বি দ্য বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে। এবং আপনি মাল্টি মডেলকে এবার আপনি এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দিয়ে এটাকে ফিট করেন,
মডেলটা যদি পুরোপুরি ভাবে ট্রেইনড হয়ে যায়, মডেল কিন্তু আমরা ট্রেইনড করি, মনে রাখতে হবে আমি কিন্তু যতবার মডেল ট্রেইনড মডেল ডট কেরাস বা ডট H5 আমি যখন গুগল ড্রাইভে সেভ করছি ক্লাসে, তখনই কিন্তু আমি ট্রেইনড এক্স এবং ট্রেইনড ওয়াই দিয়ে কিন্তু তাকে আমি ট্রেন করছি, মানে এক্স এর 80% ট্রেইনড এবং ওয়াই এর 20% আমি নিয়ে গেছি। এখন এর আগে একটা ক্লাসে একজন আমাকে বলছিল, স্যার আমি ক্রস ভ্যালিডেশন করতে পারি। সো আপনি ক্রস ভ্যালিডেশন 5 করলে কি হবে, সে প্রতিবার মডেলটাকে ট্রেন করবে ওই 5টা ভাগে ভাগ করে। ক্রস ভ্যালিডেশন 5 মানে প্রথমে 80% দিয়ে সে ট্রেন করবে, 20% দিয়ে সে টেস্ট করবে। আমি এগুলা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছি, ওগুলা ভিডিও দেখলে আপনি পারবেন। এখন আপনি ক্রস ভ্যালিডেশন দিয়ে করেন, অথবা আপনি নর্মাল টেস্ট, ট্রেন টেস্ট স্প্লিটিং করে করেন, আপনার মডেলটা কিন্তু ট্রেইনড হবে ট্রেনিং ডেটা সেট ওই 80% বা যা দিয়ে আপনি করতেছেন তার উপরে। ক্লিয়ার? এবং আমি ইভালুয়েশনটাকে পরে নিয়ে যাই, আগে মডেলটাকে আমি ট্রেন। এখন আপনি যদি মডেলটাকে আপনি ট্রেন করতে চান, তাহলে অ্যাজ ওয়েল আপনি মাল্টি ক্লাসের জন্য ইভালুয়েট দ্য মডেল। ওকে, ইভালুয়েট দ্য মাল্টি ক্লাস মডেল আমার এখানে, হ্যাঁ, মাল্টি রিগ্রেশন মডেলটাকে আমি একটু আলাদাভাবে এই জায়গায়। ওকে, ওয়েল, হ্যাঁ, আমার মডেলটা ফিট হয়ে গেল। এইবার আপনি মডেলের মধ্যে কিন্তু আপনি এটাকে প্রিডিক্ট করতেছেন, এবং প্রেডিকশন করতেছেন কার উপর বেস করে, আপনার ওই এক্স ট্রেন, যেটা আপনার X1 X2 X3 অনেকগুলো ফিচার থেকে তো আপনি স্কেল করছেন, সেই স্কেলের উপর বেস করে করতেছেন। এবং এটা আপনি যে ওয়াই ট্রেন এবং প্রিডিকশনটা দিলে কিন্তু আপনার অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে কিন্তু আপনি একটা রিলেশন দেখতে পাবেন। এবং দেখেন, এইখানে কিন্তু প্রিডিক্টেড এবং অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আপনার একটু ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, কিন্তু লিনিয়ারলি ওয়েতে নাই। কেন লিনিয়ারলি ওয়েতে নাই? কারণ আপনার X1 X2 X3 এইটা যখন স্কেলাইজ করছে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি স্কেল করার আগে যদি শুধু এক্সট্রেইন করতেন, আপনি ধরেন এখানে শুধু এক্সট্রেইন দিতেন, তাহলে এটা প্রিডিক্টিভ ভিজুয়ালাইজেশন না, এখনো ছড়াই গেছে। কেন? কারণ X1 X2 X3 এটা ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা, এই জন্য ওয়াই প্রেডিক্টিভ ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। মানে কখনো ওইটা তো এক একটা ফিচারের উপরে এক এক রকম ডিসিশন আসছে, যার কারণে ওইটার প্রত্যেকটা ভ্যালুর সাথে ওর কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু গুলোর সাথে কিন্তু প্রেডিক্টিভ ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আমি একটু রেড করে যদি আমি এটা একটু চেক করতে চাই প্রেডিক্টিভ ভ্যালুর সাথে, দেন এক্সপ্লোটিং, আমি যদি একে একটু কালার করে লেভেল প্রেডিকশন করতে চাই, আহ, আচ্ছা, এখানে আমি একটু অ্যাকচুয়াল ভ্যালুস এন্ড রেটেড ভ্যালুস, ওকে, আমি যদি এখানে প্লটটা করতে চাই হচ্ছে আমার, ওকে, ওখানে ওয়াই ফ্রেন্ড স্কেটারটা, মানে অ্যাকচুয়াল ভ্যালু আমার হওয়ার কথা এইখানে, প্রিডিক্টিভ ভ্যালু আমি এখানে শুধু প্রিডিক্টিভ ভ্যালু গুলা দিছে। অ্যাকচুয়াল ভ্যালু গুলোকেও যদি আমি একটু রেড কালার দিয়ে আনতে পারি, তাহলে এখানে বোঝা যেত যে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রিডিক্টিভ ভ্যালুর মধ্যে কিন্তু পার্থক্য খুবই কাছাকাছি। কারণ এইখানে আহ, ওই লাল এবং নীল দিয়ে যদি আমি একটু দেখাতে পারি স্ক্যাটারটা, যে এখানে একটু কালারফুল, যে প্রিডিক্টিভ ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালুকে আমি দুইটা লাল এবং নীল আলাদা আলাদা ভাবে আমি করতে চাইছি, যে হ্যাঁ, ওকে, আমার অ্যাকচুয়াল ভ্যালু 2 এর এইখানে যেই অ্যাকচুয়াল ভ্যালু থাকার কথা, আমার প্রিডিক্টিভ ভ্যালু কিন্তু সেখানেই আছে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রিডিক্টিভ ভ্যালু কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। আমি কিন্তু একটা ইকুয়েশন থেকে আমি একটা ভ্যালু বের করছি। আমি যদি প্রথম ভ্যালুটা বলি, আমার প্রিডিক্টিভ ভ্যালু ছিল কত, 7.108 সামথিং। এটা আমার মানে টার্গেটেড কলাম ছিল, এবং আমার ইনপুট কলাম ছিল কিন্তু এইটা। এই একদম যদি আমি 1 নাম্বার ডেটা বলি, তাহলে 1 নাম্বার ডেটা ছিল কিন্তু এইটা। এই 3টা ডেটা থেকে সে একটা অ্যাকচুয়াল ভ্যালু তৈরি করছে, যেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটাতে। তার মানে আমার যেটা হচ্ছে 2 এর নিচে একটা জায়গায় এই পয়েন্ট, আর প্রিডিক্টিভ ভ্যালু কিন্তু এই যে 1 পয়েন্ট সামথিং এইখানে। তাহলে আমি যখন এটাকে রান করছি তখন দেখছি যে না, ওকে, আমার অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রিডিক্টিভ ভ্যালু দুইটাই কিন্তু আমার যে কন্টিনিউয়াস অ্যাপ্রোচ। এখানে আমি একটা ঝিকঝ্যাক দাগ দেখতেছি এই কারণে, কারণ হচ্ছে এটা তো কন্টিনিউয়াস ডেটা। তার মানে আমার যখন 1 নাম্বার ডেটা এখানে, তো 2 নাম্বার ডেটা এখানে,
3 নাম্বার ডেটা আবার এইখানে, তার মানে ভ্যালু গুলো যেভাবে পরিবর্তন হচ্ছে, আমার প্রেডিক্টেড ভ্যালু সেম ভাবেই কিন্তু ওই অ্যাকচুয়াল ভ্যালুর সাথেই কিন্তু প্রেডিক্টিভ ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তার মানে আমার রিগ্রেশনটা কিন্তু আহ, যে রিগ্রেশন ডেটাটা ছিল, এটার উপরে যে আমি প্রিডিক্টিভ ডেটাটা নিব যে কি হইতে পারে, সেটা কিন্তু একই লাইনে যাচ্ছে। তার মানে আমার মডেল কিন্তু পারফেক্টলি ট্রেইনড হচ্ছে, মডেলটা পারফেক্টলি ফিট হচ্ছে। এটাই হচ্ছে আমার দেখার বিষয়, যে আমার যে মাল্টি মডেল নামে মডেলটা বানাইলাম, এটা পারফেক্টলি ফিট হচ্ছে কিনা, এটা আমার চেক করার ছিল। ওকে, আমি দেখছি ইয়েস পারফেক্টলি এটা কাজ করতেছে। এখন আমি হচ্ছে যে একটা লজিস্টিক রিগ্রেশন আমি এটার উপরে থ্রো করব, যে আহ, আমার এএনএন মডেলটার উপরে আমি লজিস্টিক রিগ্রেশন থ্রো করব, যে আমার প্রিডিক্টিভ ভ্যালু কত দেয়। আমি একটা ভ্যালুর উপরে একটা প্রিডিক্টিভ ভ্যালু আমি সেট করতে চাচ্ছি, যে আমার প্রিডিক্টিভ ভ্যালুটা কত দেয়। এটা হচ্ছে আমার হচ্ছে স্টেপ দরকার নেই। এটা হচ্ছে আমার এবার ডিরেক্ট আমি লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস করব। সো আমি এক্স ক্লাস র্যান্ডমলি আমি নিচ্ছি, এবং ডেটা প্রায় 200টা রো নিব, এবং 2টা কলাম নিব, F1 F2, এবং র্যান্ডম নিব। তার মানে 2টা কলামে র্যান্ডম ডেটা থাকবে। ওয়াই এর ক্ষেত্রে সেম 0 1 দিয়ে আমি একটা এখানে ইকুয়েশন থ্রো করছি, যে যেহেতু এটা লজিস্টিক দিছি, তাহলে 0-র উপরে এবং 0 সমান এরকম একটা আমি ডিসিশন থ্রো করলাম। দেন এটাকে ট্রেন স্প্লিট করে আমি লগ মডেল নামে এএনএন মডেলটা তৈরি করলাম এবং কম্পাইল করলাম। যেহেতু আমার হয় 0-1, মানে 0-র চেয়ে বড়, না 0-র চেয়ে ছোট, এমন সে ডিসিশন থ্রো করবে। এই আমার র্যান্ডম ডাটা থেকে এখন কিন্তু ডিসিশন নিচ্ছি, যে আমার হয় বৃষ্টি হবে না বৃষ্টি হবে না। তার মানে আমার র্যান্ডম ডেটা, গত মাসের ডেটা ধরলাম 200টা ডেটা, 2টা কলামে সব কন্টিনিউয়াস ভ্যালু আমি রাখলাম, এবং আমি সেটাকে একটা ডিসিশন দিলাম যে আমার এই যে 2টা ভ্যালু, যেটা আমার এক্স, মানে একটা কলাম থেকে আসবে, আরেকটা হচ্ছে আরেকটা কলাম থেকে আসবে, এই 2টা ভ্যালুর আমি একটা ক্যালকুলেশন করব। 2টা ভ্যালুর একটা যোগফল ক্যালকুলেশন করে দেখবো যে এটা আমার 0-র চেয়ে বড় বা ছোট হচ্ছে কিনা, এবং এখান থেকে আমি একটা ডিসিশন নিব। এরকম একটা মডেল আমি কম্পাইল করলাম, যেটার নাম দিলাম হচ্ছে লগ মডেল, যেহেতু এটা লজিস্টিক রিগ্রেশন। এখন আমি যদি লগ মডেলটাকে, আমি যদি আমার, যেহেতু আমি টেস্টিং ডেটাও নিয়ে নিছি, আমি যদি একে ইভালুয়েট করতে চাই, এই লজিস্টিক রিগ্রেশনটাকে, এগুলা এই আমি পুরো যে লজিস্টিক রিগ্রেশনের যে কনসেপ্টটা, এইটাকে একটু বোঝানোর জন্যই কিন্তু আগে আমি দেখালাম লিনিয়ার রিগ্রেশন, দেন দেখালাম হচ্ছে মাল্টি রিগ্রেশন, মাল্টি কলাম রিগ্রেশন, দেন এখন একটা লজিস্টিক মডেল। আগে আমাদের যে মডেল, আমরা ওই 2টার ক্ষেত্রে মডেল ট্রেন করছি, কিন্তু নর্মাল সে প্রেডিক্ট করতে পারতেছে কিনা। কিন্তু এখন যে মডেলটা আমি এখানে সেট করছি, এই মডেলটা হচ্ছে আমার লজিস্টিক দিছি, যে ওকে এটা লজিক্যাল 0 বা 1-এর মধ্যে হবে। ঠিক আছে, এখন আমি এখানে আহ, এই মডেলটাকে যদি আমি রান করি, তখন আমি কি দেখতে পাচ্ছি, আমার একটা ভ্যালু ক্রিয়েট হবে, যে আমার এখানে 0 এবং 1-এর জন্য আমার এখানে অ্যাকুরেসি রেটটা কত দিচ্ছে লজিস্টিক রিগ্রেশন, 57%। যেহেতু আমার র্যান্ডম ডেটা আমি নিছি, সেখান থেকে আমার এক্স টেস্ট ভ্যালু 0.5%-এর উপরে যদি হয়, তাহলে এখান থেকে প্রেডিকশন করে আমাকে একটা ওয়াই প্রেডিক্ট ভ্যালু আসবে, এবং ওই ওয়াই প্রেডিক্ট ভ্যালুটাই কিন্তু আমার এই কনফিউশন ম্যাট্রিক্সে শো করতেছে। সো আমি লজিস্টিক রিগ্রেশনের একটা ডিস্টিংগুইশ এখানে দেখলাম। এখন আমি একটা রিয়েল লাইফ প্রজেক্টে আমরা একটু চলে যাই, যে আমার রিয়েল লাইফ যদি একটা ডেটা আমি নেই, এবং ওই ডেটা থেকে যদি আমি আসলে ডিসিশন নিতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমি ডিসিশন নিব। সো ওয়েল, আমি আহ, কিছু লাইব্রেরিজ উপরে আমি করছি, ওই লাইব্রেরি গুলো ছাড়া আর কোনো লাইব্রেরি লাগবে কিনা। সেকেন্ড, যেটা আমাদের আজকে আসলে কস্ট অ্যানালাইসিসের একটা টার্গেট ছিল, আজকে ক্লাসে আমরা চাইছিলাম যে একটা রিগ্রেশন ডেটা আমরা করব, এবং রিগ্রেশন অ্যানালাইসিসে হেলথ কেয়ার কস্ট রিগ্রেশন, এখানে আমি ইন্স্যুরেন্স একটা নিলাম কস্ট রিগ্রেশনের। ওকে, এখানে এইজ, সেক্স, বিএমআই, চিলড্রেন, স্মোকার, ইয়েস অর নো। সো আমার স্মোকারটা এখানে লজিস্টিক, হয় স্মোক
করে অথবা করে না, এবং চার্জেস। চার্জেসটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস ডেটা। ঠিক আছে। সো কি ধরনের পার্সনের জন্য কি ধরনের চার্জ করা হয় সেরকম একটা ডেটা এখানে দেয়া আছে ইন্স্যুরেন্সের। সো আমরা যদি এখান থেকে ডেটা wrangling-টা একটু করে নিই, যে আমাদের ডেটাগুলো কি কি অবস্থায় আছে। ওকে, ইন্স্যুরেন্স ডেটাটার কোনো নাল ভ্যালু আছে কিনা। আমরা তো এর আগেও দেখছি যে নাল ভ্যালু আমরা চেক দিচ্ছি, বাট নাল ভ্যালু শো করতেছে না, কিন্তু বলতেছে তারপর ডেটা সেটে মিসিং ভ্যালুস আছে। সো আমরা এরপরও লেবেল এনকোডার করে নিব যদি কোনো ধরনের কোনো কিছু মিসিং থাকে আর কি। ওকে, তাহলে আমরা একটু এটাকে একটু লেবেল এনকোডারও করে নিই, যাতে করে এর ভিতরে যেহেতু কিছু প্রবলেম নাই, তারপর somehow আমার এখানে কিন্তু একদম ইউনিক হচ্ছে হলো আমার সেক্স, তাই না? তাহলে একে আমাকে আসলে মেল ফিমেলকে আমি যদি একে লেভেলটাকে এনকোড করে নিই, এখানে আমার সব কয়টাই কিন্তু মোটামুটি যদি আমি দেখি, আমার এখানে কিন্তু এই যে হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার, সবই নিউমেরিক্যাল নাম্বার, বাট সেক্সটা আমার হচ্ছে হয় 0 নয় 1। একে আমি যেহেতু ক্যাটাগরিক্যাল ডেটা, সো একে আমার এটার ইউনিক ভ্যালু হচ্ছে হয় মেল অর ফিমেল। আবার আরেকটার হচ্ছে, এটা তো সব সাউথ ইস্ট, এই রিজিয়ন আমি ফেলাই দিলাম। স্মোকার হচ্ছে আমার হয় স্মোক করছে না স্মোক করে নাই। সো আমি যদি একে আহ সো আমি যদি ইন্স্যুরেন্সের ওইটাকেও যদি চেক করি, ওকে, আমি লেভেল এনকোডারটা আমরা যেভাবে আগে লেবেল এনকোডার অ্যাড করছি ওইভাবেই আমি জাস্ট ফিট করে দিলাম। আমি লেবেল এনকোডারটা 6 এখানে আমি 0 এবং 1 ফিট করে দিলাম, এবং হচ্ছে আমার এবার হচ্ছে ওই কলামটাকে আমি যদি ইন্স্যুরেন্স ডেটার 6 ফিট করে দিই, যেভাবে আমরা নর্মালি ট্রান্সফর্ম করে ডেটাটাকে আমি ফিট করে দিলাম। এইবার যদি আমি ইন্স্যুরেন্স ডেটাটাকে একটু দেখি, যে ইন্স্যুরেন্স ডেটা insurance data dot info, তাই না? তাইলে এই যে সেক্সও কিন্তু আমার ইন্তেজার ভ্যালু চলে আসছে। এখন আমি এই ইন্স্যুরেন্স ডেটার এগুলো আমরা প্রি প্রসেসিং যেহেতু আগে করছি, আমি একটু ফাটাফাট করে যাচ্ছি যাতে করে আহ এটা প্রবলেম না হয়। আমি একটু হেডটা চেক দিই। ওকে, আমার সেক্স 0101 সব চলে আসছে, লেভেল এনকোড হয়ে গেছে। অ্যান্ড দেন আমার এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে স্মোক, রাইট? তাহলে ওইখানেও আমি যেই লেভেল এনকোডারটা সেট করছিলাম ওইটা জাস্ট স্মোকে সেট করে দিই। জাস্ট এইখানে লেভেল এনকোডারটা আমি সেট করলাম, ফিট করলাম, সিক্সের জন্য ওর মতো নিল। আবার এখানে জাস্ট স্মোকারে সেট করে দিলে কিন্তু সেম ভাবে আমি যদি আবার হেডটা দেখি, ওইটাও কিন্তু ইয়েস আর নো। ইয়েসটাকে দিবে হচ্ছে হয়তোবা 1, আর নোটাকে দিবে হচ্ছে 0। তার মানে আমার ইন্স্যুরেন্স হেডের স্মোকারটা এখনো চেঞ্জ হয় নাই। ওকে ওকে, আমি তো এখানে ফিটই করিনি। আচ্ছা, আমি ওকে একটু আগে ফিট করে নিই। লেভেল এনকোড ফিট করছি, তো এবার হচ্ছে ইন্স্যুরেন্স ডেটার মধ্যে আমার আসলে ওই ট্রান্সফর্মটা এখানে এখন রান করি। এই যে এখন কিন্তু এই যে ও স্মোক করে ইয়েস ও 1, আর স্মোক করে না 0। ওকে, তার মানে আমার স্মোকার এবং সেক্স এই দুটাকে আমি একটু লেভেল এনকোড করে নিলাম। দেন আমার থাকতেছে হচ্ছে এখানে আরেকটা থাকতেছে, সেটা হচ্ছে রিজিয়ন, রাইট? সো আমার রিজিয়নটাও কিন্তু আমার এখানে সাউথ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, তার মানে অনেকগুলো রিজিয়ন আছে। আমি দুটো একসাথে করি, আগে ফিট করি রিজিয়নটাকে, তারপর ইন্স্যুরেন্স ডেটার মধ্যে এটাকে সেট করি। এইবার আমি আবার ইন্স্যুরেন্স হেড বা ইনফোটা চেক দিই। ওয়েল, তাহলে আমি যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে আমার এখানে
আমার এইজ, সেক্স, বিএমআই, চিলড্রেন, স্মোকার, রিজিয়ন, চার্জেস, ওকে, সব ভ্যালু আমার চলে আসছে। এখন শুধুমাত্র কন্টিনিউয়াস ভ্যালু যদি আমি বলি, বিএমআইটাও তো ফিক্স, এক একজন বয়সের মানুষের এক এক রকম হয়। বাট চার্জেস আমার মেইন হচ্ছে হলো এখানে রিগ্রেশন হচ্ছে চার্জেস। চার্জেস কিন্তু এইগুলোর উপরে বেস করে কোনো একটা ক্যালকুলেশন, কন্টিনিউয়াস ভ্যালু। সো আমি যদি এটা যদি এক্সপ্লেটরি টু ডেটা অ্যানালাইসিস করি, আপনাদের অবশ্যই যেটা ইয়েতে দেয়া আছে, প্রজেক্ট 1, যেটা টাস্ক দেয়া আছে, সেখানে কিন্তু ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন দুই রকমই কাজই আপনি করবেন। এবং যেহেতু ক্লাসিফিকেশন আমি একটা লম্বা সময় নিছি, কারণ ক্লাসিফিকেশন করতে গিয়ে আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলোই কিন্তু আমি এই রিগ্রেশনের জন্য করতেছি। শুধু রিগ্রেশনটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে আমি রিগ্রেশন অ্যানালাইসিসটা করব, এই খালি পার্থক্য। এছাড়া কিন্তু আমার আর কোনো বেসিক ডিফারেন্স নাই। ওকে, ওয়েল, এইবার আমি যদি একটু স্মোকার, যেহেতু আমার ইন্স্যুরেন্সের ব্যাপার এখানে, সো এখানে আমার এইজ এবং হচ্ছে স্মোকিং, স্মোকিং এর কারণেও কিন্তু তার বেসিক হেলথ ডিস্ট্রয় হয়, সেক্ষেত্রে চার্জেরও পরিবর্তন হয়। সুতরাং আমি যদি স্মোকারের একটু প্লটিং করি, আচ্ছা, স্মোক করে এরকম হচ্ছে 1, আমি ইয়েস, স্মোক করে হচ্ছে আমার রেশিও অলমোস্ট 200+, ডেটা আর করে না এরকম আছে হচ্ছে 1000। এখন আমার আসলে মূলত এইটা একদম অ্যাকচুয়াল ভ্যালুটা, যেহেতু আমার ইমব্যালেন্সড আছে, রাইট, 0 আছে প্রায় 1000, তো অলমোস্ট বেসিক পার্থক্য অলমোস্ট 80%। ওকে, তাহলে আমি যদি এবার ইন্স্যুরেন্স, এই স্মোকারের ভ্যালুগুলোকে যদি ইন্স্যুরেন্স ডেটা দিয়ে আমি যদি ওর শেপ দিয়ে যদি এটাকে মিনিমাইজ করি, এই ইন্স্যুরেন্স ডেটার আমি শেপ হচ্ছে একটা স্পেসিফিক, এটা হচ্ছে নামপাইয়ের একটা ফাংশন। আমি যদি এর একটা স্পেসিফিক শেপ ধরে যদি ইন্স্যুরেন্স ডেটাকে যদি ইয়ে করি, তাহলে দেখা যাবে যে এর ভ্যালুটাকে আমি একটু পার্সেন্টেজ আকারে নিয়ে আসতে পারবো, যে আমার টোটাল ডেটার 0 আছে 79%, আর হচ্ছে 1 আছে 20%, মানে টোটাল ডেটা হচ্ছে এই হচ্ছে আমার, মানে মূলত পার্সেন্টেজ 100%-এর মধ্যে আমি নিয়ে আসলাম। ওকে, এখন আমার এটা একটা প্রবলেম। সো আমি যদি এটাকে একটু স্কিউ চার্ট করে একটু দেখি যে আসলে কোন জায়গার ভ্যালুস গুলো আসলে বেশি আসতেছে, একটা গ্রিড করে আমি এবার একটু আমার ইন্স্যুরেন্সের চার্জেস গুলোকে যদি আমি একটু চেক দিই, যে আমার ইন্স্যুরেন্সের যে চার্জ দেখলাম ওটা আসলে কোন লেভেলে বেশি আছে। সো আমার দেখা গেছে 0 থেকে 10,000-এর মধ্যেই আমার চার্জেসটা বেশি। ঠিক আছে, 20,000 এগুলো কম, 40,000 কম, 50,000 তো একদম কম। তার মানে আমি যদি ইন্স্যুরেন্স করতে চাই তাহলে আমার চার্জেস বেশি, 0 থেকে 10,000 টাকা হচ্ছে আমার চার্জেস বেশি। ওকে, ওয়েল, তাইলে এইবার আমি একটু বক্স প্লট করে একটু দেখি যে আমার আসলে আহ, আমি এই চার্জেস ভ্যালুটাকে দেখতে পারি কিনা। সো আমরা যেহেতু এর আগেও বক্স প্লট করছি, এবং যেটা আমি এখানে আহ, এই সি বর্ণের ডিস প্লট করলাম, এটা যদি আমি বক্স প্লট করি আমি একই জিনিসই দেখতে পাবো, যে আমার আসলে কোন জায়গায় ডাটাটা বেশি। ওই সেম, তার মানে ম্যাক্সিমাম ডেটা হচ্ছে, মানে চার্জ হচ্ছে 10,000 টাকা, বা ডেটা সেটটা যেখানে দিচ্ছে ইউরো, ডলার, যেটাই হোক। ওকে, এইবার যদি আমি একটু চার্জেসটাকে আমি 0-1-এর মধ্যে এটাকে একটা, যেহেতু 10,000 হয়ে গেছে, এক্ষেত্রে একটা আউটলায়ারের মধ্যে আনতে হবে, 0 বা 1-এর মধ্যে নিয়ে আসতে হবে, হ্যাঁ, নাইলে আমার ডিসিশনটা আমি নিতে পারবো না। তো এটাকে বলে হচ্ছে আউটলায়ার্স হ্যান্ডলিং। আউটলায়ার্স হ্যান্ডলিং করার জন্য আমরা আসলে মূলত জেট স্কোর নামে একটা স্কাইপি, আলাদাভাবে আমাদের নামপায়ের মতন একটা আছে হচ্ছে স্কাইপি, সেখানের মধ্যে স্টেটস আছে,
ওইটা হচ্ছে রিগ্রেশন, যে কোনো কলামকে আপনি যদি জিরো স্কোরের মধ্যে নিয়ে আসতে চান, মানে 0 to 1 এর মধ্যে, তখন কিন্তু এইটা সেভাবে কাজ করে। এই যে আমার এখানে প্রায় 1338টা রো একটা কলাম, মানে চার্জেস কলামটাকে আমি আসলে জিরোস এর মধ্যে নিয়ে আসছি। রিগ্রেশন অ্যানালাইসিস করার ক্ষেত্রে এটা আনাটা খুবই জরুরি। এখন এটা যেহেতু একটু মাইনাস হয়ে গেছে কিছু ভ্যালুস, এটাকে আমি একটা এবিএস করে নিই। এবিএসটা কি, আপনারা যদি এই ফাংশনটা দিয়ে একটু সার্চ দেন, নামপায়ের এবিএস ফাংশনটা আসলে মূলত কি করে, এই যে নামপায়ের অ্যাবসোলিউট এবিএস ফাংশনটা মূলত অ্যাবসোলিউট হিসেবে কাজ করে। এর মানে হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যাবসোলিউট ফর এ গিভেন নাম্বার ফর ইচ এলিমেন্ট ইন অ্যারে, মানে একটা অ্যারেতে আপনার যে ভ্যালুটা নন জিরো করে নিছেন সেটার অ্যাবসোলিউট মানে কাছাকাছি হয়, 0 নয় 1 এর কাছাকাছি সে নিয়ে আসে। এখন আপনার এখানে 0.29, প্রথম চার্জেস ভ্যালুটাও 0.29ই রাখছে, পরেরটা আছে -0.95, তার মানে অলমোস্ট এটা 1 এর মানে কাছাকাছি, এই জন্য এটাকে অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে 0.95 নিয়ে আসছে। এখন অ্যাবসোলিউট যদি আমরা হোয়াইট বোর্ড দিয়ে এটাকে একটু বোঝাই, অ্যাবসোলিউট ভ্যালুটা মানে কি, আপনি যখন অ্যাবসোলিউট বলতেছেন তখন হচ্ছে যে আপনার ভ্যালুটাকে আপনি একটা ফ্রেমে নিয়ে আসতেছেন, যে এর ভিতরে নিয়ে আসতে, এর মধ্যে পজিটিভ হোক অ্যাবসোলিউট রিমার্কস, এখানে পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, যেই ভ্যালুই হোক না কেন সেটাকে পজিটিভ ভ্যালুতে নিয়ে আসা। এখন এইটা আমরা কেন করছি, কারণ হচ্ছে যে আমাদের যে চার্জেস ভ্যালুটা ছিল, আমি তো একটু আগে দেখাইছিলাম যে একদম শুরুতে আমি যেটা দেখাইছিলাম যে আমি নামপায়ের র্যান্ডম ভ্যালু নিছিলাম যেখানে সবই পজিটিভ ভ্যালু আসছিল। এখন সেই কারণে কিন্তু আমার ইউজ করা গেছে এবং ভ্যালুগুলো 0 1 এর মধ্যে ছিল, সো আমার প্রিডিকশন করাটা ইজি ছিল। কিন্তু এইখানে কিন্তু সরাসরি চার্জেস, এখন চার্জেস ভ্যালু তো 1338 1370। এখন আপনার তাহলে প্লটিং করতে প্রিডিকশন হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু অনেক এলোমেলো একটা গ্রাফ চার্ট তৈরি হবে। মানে আপনি এত কোনটা দেখা যাবে যে 20,000, তাহলে 20,000-এর সাথে 16,000 আপনার চার্টের মানে কোনো কনসিস্টেন্সি থাকবে না। এই জন্য আমরা এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস করার সময় এই দুইটা আউটলায়ার্স গুলোকে 0 1 এর মধ্যে নিয়ে আসি। আই হোপ সব ক্লিয়ার। এবং সেখানে যদি মাইনাস ভ্যালু চলে আসে এটাকে আমরা অ্যাবসোলিউট করে নিই, তার মানে আমার ভ্যালুটা কিন্তু এই একটা রেঞ্জের মধ্যে থাকলে আমার এটা ঠিক থাকবে। এখন এটা আমাদের অবশ্যই এই অ্যাবসোলিউট ভ্যালু সবকটা আসলো কিনা, 1338টা রোজ, ওকে। আমি পুরো অ্যাবসোলিউট জিরোস ভ্যালুসটাকে আমার 3-এর গ্রেটার দেন দিয়ে আমি চেক দিলাম যে এটা আসলে লেন্থ ঠিক আছে কিনা। সো হ্যাঁ, এটা আমার কিন্তু 1338টা রোই আসতেছে, আমার এখানে প্রবলেম নাই। এইবার হচ্ছে আমার তাহলে ইন্স্যুরেন্স ডেটার শেপ কত, আমার এখন ইন্স্যুরেন্স ডেটার শেপ হচ্ছে কিন্তু 13 থেকে 1338 এবং 7, আমার ইন্স্যুরেন্স ডেটা আমি যদি চেক করি, আমার এই যে ইন্স্যুরেন্স ডেটা, এখন আমি এইবার যেটা করব সেটা হচ্ছে এই যে আমার অ্যাবসলিউট যে ডেটা, এটা আমি কিন্তু ইন্স্যুরেন্স ডেটার মধ্যে আমি এটা নিয়ে আসার ট্রাই করব যে আমার ইন্স্যুরেন্স ডেটার মধ্যে আমার এই ভ্যালুগুলো আসতেছে কিনা। এখন আমি যদি এই ইন্স্যুরেন্স ডেটার আমার আছে কত, 16,000 সামথিং এই সে, এখন এটাকে আমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমি ইন্স্যুরেন্স ডেটার চার্জেস 3-এর উপরে, কারণ আমার অ্যাবসলিউট ভ্যালু তো 0 থেকে ও একটা কিন্তু ক্যালকুলেট করে আমাকে এখানে কিন্তু ভ্যালু থ্রো করছে। কারণ কত ভ্যালুস আছে আমি কিন্তু এর ভিতরে জানি না, সো ম্যাক্সিমাম আমি এখানে ভ্যালুস দেখলাম যে ওকে 0 1 এরকম কাছে আছে, তো আমি তাও বললাম যে ওকে 3-এর চেয়ে যদি বড় হয় আমার অ্যাবসলিউট ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কিন্তু আমার ইন্স্যুরেন্সের এই ডেটার মধ্যে আমার নিয়ে আসবে। এখন ওই ভ্যালুগুলোকে চেক দিয়ে সে কিন্তু যেগুলো দেখা গেছে যে আমার 3-এর উপরে আছে, আমি কিন্তু অলরেডি অ্যাবসলিউট ভ্যালু করে নিছি, করে ইন্স্যুরেন্স ডেটার সাথে কিন্তু আমি আবার একটু চেক দিছি, চেক দিয়ে যেই কলামগুলো আছে ওই কলামগুলোই কিন্তু এখানে নিয়ে আসছি ইন্স্যুরেন্স ডেটার মধ্যে, যে 3-এর উপরে আছে কিনা। তার মানে এগুলো হচ্ছে হলো আমার ম্যাক্সিমাম ভ্যালু, আমার ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম ডেটা হচ্ছে এগুলো। এখন এটাকে যদি আমি একটু ইন্ডেক্স গুলোকে দেখি যে আসলে ম্যাক্সিমাম আমার কারা কারা ইন্স্যুরেন্স পাচ্ছে, এরকম এটা ইন্ডেক্স গুলো কোনগুলো, তাহলে কিন্তু আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 34 এগুলো হচ্ছে আমার কম। কারণ 0 থেকে 10,000 হচ্ছে আমার এই যে 1300 যে ডেটা, 1300 যে পার্সন তাদের যে ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা কিন্তু আমার
ওই আমি গ্রাফ চার্ট দিয়ে দেখছিলাম যে ওকে ওয়েল আমাদের এখানে 0 থেকে 50,000 60,000 টাকা পর্যন্ত কিন্তু আমাদের চার্জেস আছে, ইন্স্যুরেন্স চার্জ। এখন এখান থেকে 10,000 বেশি, কিন্তু মানে ম্যাক্সিমাম পেশেন্টেরই কিন্তু ডেন্সিটি বেশি হচ্ছে কি 0 থেকে 10,000 এর মধ্যে। তার মানে কম হচ্ছে যেগুলো, সেগুলোকে আমি একটু আলাদা করলাম যে কোন কোন ইন্ডেক্স গুলোতে হচ্ছে আমার 3-এর উপরে আছে, তার মানে আমার ভ্যালু অনেক হাই, তার মানে ইন্ডেক্স গুলো খুবই কম এই ইন্ডেক্স গুলো। এখন আমি যদি এই ইন্ডেক্স গুলোকে ড্রপ করে দেই, তাহলে কিন্তু আমি ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স ডেটার কিন্তু আমি এটা পেয়ে যাব। কথাই বুঝতে পারছি? তাহলে এই কলাম গুলোকে যদি আমি ড্রপ করে দিই, তাহলে কিন্তু আমি 3-এর নিচে যা আছে সব পাবো। তার মানে হচ্ছে আমি 0, 1, 2 এর মধ্যে কিন্তু আমি পাবো। তাহলে এগুলাকে আমি ড্রপ করে দিই, করে দিলে এবার যদি আমি ইন্স্যুরেন্স ডেটা যদি আমি ড্র করি, তাহলে আমি দেখবো যে ওকে আমার এখানে যেই কলাম গুলো প্রায় 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা কলাম সে করে 1331টা কলাম 7টা রো সে কিন্তু আমাকে রেডি করে দিল। এই কাজটা আমি কেন করলাম? কারণ হচ্ছে যে আমার যে একটা ডাটা সেট, ওই ডাটা সেটের মধ্যে আমি যে প্রিডিকশন করব, এই প্রিডিকশন ভ্যালুটা আমার কিন্তু একটা রেঞ্জের মধ্যে রাখবে। এবং এই রেঞ্জের জন্য কিন্তু আমি অ্যাবসলিউট করে সেখান থেকে একটা ভ্যালু করে সেখান থেকে আমি একটা চেক দিছি, এবং চেক দিয়ে কিন্তু আমি কিন্তু এই ভ্যালুর যদি মিন করি, এভারেজ করি, তাহলে কিন্তু আমার ভ্যালুটা আমি বুঝতে পারবো না। এই জন্য আমি এটা অ্যাবসলিউট করছি এবং স্কাইপি ইউজ করছি, যাতে করে আমি একটা মানে জিরো একটা স্কোরিং এর মধ্যে নিয়ে আসতে পারি একদম পুরো 1338টা ডেটা। ওকে ওয়েল, এখন আসলে মূলত আমাদের কাজটা কি? আমরা আসলে মূলত যেটা করলাম সেটা হচ্ছে যে আমার 0, 1, 2 এর মধ্যে যাতে করে আমার রিগ্রেশনটা থাকে, এই জায়গাটাতে আমি নিয়ে আসছি। এখন আমি একটু কোরিলেশনটা চেক দিব যে আমার আসলে কোন ফিচার গুলো আমার চার্জেসকে একটু বেশি কোরিলেট করতেছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদেরকে একটু ভেরি স্পেসিফিকলি এখানে একটু আমাদের ক্লিয়ার হওয়া লাগবে। সেটা হচ্ছে আমরা কোরিলেশন যখনই চেক দিচ্ছি, তখন আমরা আসলে কি চেক দিব? যেহেতু এটা একটা রিগ্রেশন ডেটা, এখানে চেকের বিষয় আছে। আমরা আসলে এখানে যেটা চেক দিব সেটা হচ্ছে কোরিলেশন। আসলে মূলত আমার রিলেশন বিটুইন টু নিউমেরিক্যাল নাম্বার, হয় সেটা +1 না -1। তার মানে +1 হলে এটা খুব হাইলি কোরিলেট, মাইনাসে দিয়ে গেলে এটা হচ্ছে আসলে উইকলি কোরিলেট। তার মানে আমার কলামগুলো যদি +1 এর কাছাকাছি হয় অথবা -1 এর, ইট উইল কনসিডার্ড অ্যাজ হাইলি কোরিলেটেড, নেগেটিভলি কোরিলেটেড, পজিটিভলি মানে এটা বাড়লে ওটাও বাড়বে, ওটা কমলে এটাও কমবে, এরকম একটা জিনিস। আর যদি ক্লোজার 0, দেন ইট কনসিডার উইকলি কোরিলেটেড, মানে এটা যদি 0-র কাছাকাছি হয়, মানে 0.15, 0.25, এটা হইলে কিন্তু আমি এটাকে বলবো কি যে আমার এটা উইকলি কোরিলেটেড। তার মানে ওই কলামটাকে আমি কিন্তু কনসিডারে না আনলেও কিন্তু আমার কোনো প্রবলেম নাই। সো আমি যদি একটু এই পুরো কোরিলেশনটা আমি জাস্ট নর্মালি একটা ফাংশন আছে আমাদের নামপাইতে কোর, এটা দিলে কিন্তু আমি এইজ, এই যে দেখেন এইজের সাথে তো হাইলি কোরিলেট, এগুলো কিন্তু সব ডায়াগোনাল বরাবর সবসময় কিন্তু আমরা সি বন্ড দিয়েও দেখে আসছি, আমার সব কিন্তু কালারফুল আসে। কিন্তু যদি আমি সিক্সের সাথে আমি যদি চার্জের যদি চিন্তা করি 0.05, তার মানে সিক্সের সাথে চার্জের আমার কোরিলেট নাই, একেবারেই নাই, 0-র কাছাকাছি। তার মানে আমি বুঝতে পারতেছি যে মেল হোক আর ফিমেল হোক, সে আসলে ওর বয়সের উপরে ইন্স্যুরেন্সের কোনো ইম্প্যাক্ট নাই। আবার বিএমআই যদি আমি চিন্তা করি 0.18, মানে তার স্বাস্থ্য বেশি না কম, বিএমআইটা তো হচ্ছে তার স্বাস্থ্যের একটা মানে থ্রেশহোল্ড, এটার উপর কিন্তু খুব বেশি একটা কোরিলেট করে না। আচ্ছা, এইজের উপর একটু কোরিলেট করে ইন্স্যুরেন্স, কারণ 0.3, তার মানে কিন্তু মানে একটু যাও 0-র কাছাকাছি বাট একটু বেশি, যে বয়স কম বেশি হলেও কিন্তু আমার ইন্স্যুরেন্সের আবার একটু ডিফারেন্সিয়েশন থাকে। ঠিক আছে? এবং আমি এখানে যদি দেখি স্মোকার, ও মাই গড, তার মানে ইন্স্যুরেন্স বেশি না কম হবে চার্জ, এটা কিন্তু হাইলি কোরিলেট করতেছে কিন্তু স্মোকারের উপরে। ঠিক আছে, রিজিয়নের উপরে -0.000, তার মানে রিজিয়নের উপরেও কিন্তু ইন্স্যুরেন্স খুব হাইলি কোরিলেট করে না। আচ্ছা, চার্জেস তো ডেফিনেটলি চার্জের সাথে চার্জ, তার মানে আমি এখানে শুধুমাত্র যদি
স্মোকার, ওকে ধরে যদি আমি চার্জেসটাকে যদি আমি প্রিডিক্ট করতে চাই যে একজন নন স্মোকারের চার্জ কত হতে পারে আর একটা স্মোকারের চার্জ কত হতে পারে, ইন্স্যুরেন্সের চার্জ, লাস্ট ডেটা সেটের উপর বেস করে যদি আমি একটা ডিসিশন নিতে চাই, তাহলে কিন্তু আমি একটা লজিক্যাল ডিসিশন আমি নিতে পারি যে কত হইতে পারে। ঠিক আছে এভরিওয়ান? সো আমি এই মুহূর্তে এই চেকটা যদি এখন আমি দিতে চাই, তাহলে আমি আসলে মূলত আহ, আমার একটু ইয়ে করে, আমি যেটা সি বন্ডে করছি, মানে এর আগেও করছি, হিট ম্যাপটা যদি একটু করে আবার কালারফুল করে, এখানে আপনি দেখতে পারবেন যে স্মোকার রিজিয়নে কিন্তু এই যে 0.07 এবং খুব হাইলি কোরিলেটেড 0.79। সো আমার এখানে খুব হাইলি কোরিলেট, এই যে 0.79 যে একদম সবুজ হয়ে গেছে, তার মানে এটা খুব হাইলি কোরিলেট। আর যেগুলো হচ্ছে লাল, আপনি যেগুলো লাল, যেগুলো মানে কোরিলেশন খুব খারাপ, লাল গুলো কি কোরিলেশন খুব খারাপ, আপনি এর আগেও এগুলা দেখছেন। সো বোঝার কথা 0.16 মানে কিছুটা কোরিলেট। ঠিক আছে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, এগুলো খুবই লাল, মানে জিরোর একদম কাছাকাছি। তার মানে হচ্ছে আমি যদি কোরিলেশন চিন্তা করি, স্মোকার উইল বি দ্য মেইন ইম্প্যাক্ট ফর ইন্স্যুরেন্স চার্জ। সো এবার আমি চলে যাব হচ্ছে, এবার আমি স্প্লিটিং এ চলে যাই। ভেরি সিম্পল, আমরা স্প্লিট করতেই পারি। আমাদের মেজর যে জায়গাগুলো একটু বোঝার ছিল সেগুলো আমি বোঝাই দিছি, বাকি জায়গাগুলো একদমই সেম, আমরা এর আগে যা করছি তাই। আমি এখানে সিম্পল কি করব, চার্জেসটা যেহেতু আমার ইন্স্যুরেন্স ডেটার মধ্যে আমার মেইন ওয়াই ডিসিশন, তাহলে তাকে আমি ড্রপ করে ওয়াইতে রেখে দিব। তার মানে এক্স হচ্ছে আমার এখন সেই ডেটাগুলো, যেই ডেটাগুলো হচ্ছে আমার চার্জেস ছাড়া, আর ওয়াই হচ্ছে হলো অ্যাকচুয়ালি আমার প্রেডিক্ট, মানে আহ, যেটা হচ্ছে আমার যেই, এই ডেটা তো কন্টিনিউয়াস, দেখেন এই ডেটা কিন্তু ডিজিজ আছে নাই এরকম কিন্তু না, আপনার ওয়াইটা কিন্তু ডিফারেন্ট। আজকের ক্লাসের মেইন অবজেক্টিভ হচ্ছে ওয়াই শুড বি রিগ্রেসিভ ওয়ে, why should be a continuous data, that not the discrete। এটা মানে ডিজিজ আছে নাই হবে, আমি কিন্তু 0 1 2 3 এভাবে কিন্তু তাকে স্পেসিফিক ক্লাসে আইডেন্টিফাই করতে পারবো না। দ্যাট মিনস আমার এই স্মোকার, মানে যারা না তাদের আহ, কত হইতে পারে আমার ইন্স্যুরেন্স এই মাসের, তা কিন্তু আমার বিগত এই প্রায় 1300টা রো এর উপর বেস করে আমি কিন্তু একটা প্রিডিকশন দিব। এটি হচ্ছে আজকের ক্লাসের মূল অবজেক্টিভ। এবং হচ্ছে এই স্প্লিটিং ডেটা আমরা যেভাবে এর আগে স্প্লিট করছি, ঠিক সেইভাবে আমরা যদি একে স্প্লিট করি। ওকে, আমি যদি স্প্লিটিং, আমার হচ্ছে আমি স্প্লিট যেভাবে করছি, আমরা আগে যেভাবে করছি, কখনো 30% ইন্টারেস্ট স্প্লিট করছি, কখনো 20% করছি, ক্রস ভ্যালিডেশন করছি। সো আজকে আমি 80-20% ইন্টারেস্ট স্প্লিট করলাম, যেখানে আমার এক্স এবং ওয়াইটা আমার আছে। এখন যদি আমি এএনএন রিগ্রেশনটা করি, এখন এএনএন রিগ্রেশনটা আমি যদি শো করি, তাহলে আমার হচ্ছে ডেফিনেটলি আমার এখানে কলাম আছে হাইলি কোরিলেট, আমি এখানে ইচ্ছা করলে কিন্তু কলামকে ড্রপ করে দিতে পারি। করে আমরা এর আগে ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে ফিচার সিলেকশন করতে হয় কোরিলেশন উপর বেস করে, ওইটাও কিন্তু আপনি করতে পারেন। করে স্মোকারের উপর বেস করে শুধুই ফিচারটাকে আপনি ডিটেকশন করতে পারেন, তখন কিন্তু লিনিয়ার রিগ্রেশন হবে। মানে স্মোকার হবে এক্স, আর হচ্ছে ওয়াই হবে কি আপনার হচ্ছে টার্গেট, যেটা একটু আগে আমি উপরে দেখাইলাম, আপনার বাসায় এটা ট্রাই করবেন। এক্স ওয়াই এটা কিন্তু মাল্টি কলাম হইলো না, কিন্তু আমি যদি মাল্টি কলামে এনএন রিগ্রেশন করি, আমি মাল্টি কলামে এনএন রিগ্রেশনের জন্য আমি যদি মডেলটাকে ডিফাইন করি, তাহলে আমি এখানে কি করতে পারি, আমি যেহেতু আমাদের মাল্টি মডেল আসে, এটা যেহেতু একটি সিম্পল ডেটা সেট আমি নিছি, এই জন্য আমি শুধু স্মোকার মানে এক্স আর ওয়াইটা আমি দেখালাম, এটা আপনারা করবেন। বাট যদি মাল্টি ক্লাস হয়, অনেকগুলো ক্লাস যদি কোরিলেট হয়, একটা কলাম না, এখানে তো হাইলি কোরিলেট শুধু স্মোকার এমন হতে পারে না, এখানে আরো 3টা কলাম বা আরো 4টা কলাম কিন্তু আমার এই চার্জেসকে ইম্প্যাক্ট করতেছে।
দ্যাট মিনস আমার এই কলাম একটা না, আমি একাধিক কলাম নিব। সো তখন যদি এনএন রিগ্রেশন করি, সো আমি কি করছিলাম, সিকোয়েন্সিয়াল করছিলাম। আমি এখানে লেয়ার অ্যাড করছি কয়টা, তিনটা। সো আপনারা এখানে অ্যাকচুয়ালি মূলত এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার হিসেবে কাজ করবে। ক্লিয়ার? আমি এর আগে দেখাইছি, এটা হচ্ছে কি আমার হিডেন লেয়ার্স 1 এবং হিডেন লেয়ার্স 2 এর জন্য কাজ করবে। আমার ইনপুট যেহেতু এখানে আমি পুরো ডাটা সেটটাকে ইনপুট হিসাবে নিতে চাচ্ছি। ওকে। এবং হচ্ছে আমি এখানে আউটপুট লেয়ার হিসাবে একটা ইউজ করলাম, যেখানে অপটিমাইজার দিলাম হচ্ছে আরএমএস প্রপ। আমি এর আগে কিন্তু অপটিমাইজার, স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখাইছি, অ্যাডাম দেখাইছি, এন অ্যাডামও দেখাইছি, আজকে আরএমএস প্রপটা দেখাচ্ছি। এখন আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, আমি গত ক্লাসে আমি আমার পুরো একটা হার্ট ডিজিজের পুরো ইমপ্লিমেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দিছিলাম, যেখানে অনেক ভাবে মডেল ট্রেন হয়েছে, অনেক ভাবে অপটিমাইজার চেঞ্জ করে করে আমরা মডেলটাকে ফাইন টিউন করছি। এবং মডেলের আবার আপনি একটা ফাইন টিউনিং করে লেয়ার অ্যাড করে ওইটার অপটিমাইজেশন, দেন ওইটার রেগুলারাইজেশন গুলো চেঞ্জ করে আপনি কিন্তু নিজে একটা মডেল প্রপোজ করতে পারেন। ঠিক আছে? ওগুলা রিসার্চে কাজে দেয় বা থিসিসে কাজে দেয়, তাও Q2 বা Q3। কিন্তু যদি আপনি নিজে একটা অ্যাক্টিভেশন ফাংশন বানান আরএমএস প্রমের মতন, যেটা বেটার দেন আদার্স, তখন ওইটা Q1 বা একটা ইকুয়েশন যদি হয়, মানে টোটাল ফাংশন না হলে একটা ইকুয়েশন হলো যেটা প্রুফ করে বেটার হইতে পারে, তাও কিন্তু এটা Q1 হইতে পারে। এটা ভালো রিসার্চ। আর ইমপ্লিমেন্টেশন, আপনি ওয়েবসাইট, এআই বেসড ওয়েবসাইট করবেন, অথবা আপনি আহ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে যে আপনি একটা হার্ডওয়্যার বা মাইক্রো কন্ট্রোলার বেসড কোনো একটা ডিভাইসের ভিতরে আপনি আপনার মডেলকে ট্রেন করবেন, সেক্ষেত্রে কিন্তু এত ফাইন টিউনিং এর দরকার নাই। তাই না? আমরা লাস্ট 5-6 ক্লাসে কিন্তু খেয়াল করছি, আমাদের যেই মডেলে খুব ভালো 90%, দেন 95% ভালো আউটপুট দিচ্ছে, ওটা মেশিন লার্নিং হতে পারে, ওটা ডিপ লার্নিং হতে পারে, যেটাই ভালো হচ্ছে সেই মডেলের ট্রেন্ড ফাইলটাকে আমি জাস্ট নিয়ে ফ্ল্যাশ মেমোরিতে রেখে দিলেই কিন্তু আমার ওই মডেলটা কিন্তু যে কোনো ওই টাইপস অফ ডেটার জন্য সে আহ, ভালো একটা ডিটেকশন অ্যাপ্রোচ দিবে। রিগ্রেশনের ক্ষেত্রেও আমি যে এখানে মেশিন লার্নিং ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। লজিস্টিক একটু আগে আমি দেখাইছি, লজিস্টিক রিগ্রেশন। এখন আমি যদি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে, যে এখানে আমি একটা মডেল বানাচ্ছি, যেখানে আমি লস দিছি কত, মিন স্কোয়ার ইরোর। কারণ আমার আসলে মূলত এখানে লসটা কিন্তু ক্যাটাগরিক্যাল ইরোর না, বাইনারি ক্রসট্রপিও না, যে আমি গত ক্লাসে যেগুলো বাইনারি ক্রসট্রপি অমুক তমুক দেখাইছি। আমি ইউনিয়ন রিগ্রেশনের লাস্ট যে বিষয়টাকে ফোকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে কোনো ক্যাটাগরিক্যাল ক্লাসিফিকেশনও করতেছি না, অথবা কোনো বাইনারি ক্লাসিফিকেশনও করতেছি না। আমরা এখানে একটা কন্টিনিউয়াস ডেটা থেকে আমরা কিন্তু একটা ডিসিশন মেক করবো, যার কারণে আমাদের মডেলটাতে আমাদের চেক দিতে হবে যে এটার আসলে মিন স্কোয়ার ইরোরটা যাতে করে আমার মিনিমাম হয়। মিন স্কোয়ার এরর যদি বেশি হয়, তাহলে কিন্তু আমাদের মডেলটা কি হবে, এটা আসলে নট ফিটেড হবে। সো আমি এখানে এই জন্য লস দিছি মিন স্কোয়ার এরর, অপটিমাইজার দিছি আসলে মূলত আরএমএস প্রপ। এখানে আমি সরাসরি আরএমএস প্রপ লিখে দিতে পারতাম, কিন্তু আমি বুঝতে চাইছি এটা একটা ভেরিয়েবল। সো ম্যাট্রিক্স আমি বলে দিছি, আমি এখানে মিন স্কোয়ার এরর আর মিন অ্যাবসলিউট এরর আমি এই দুইটাকে আসলে চেক দিব। সো আমি এই দুইটা চেক দিলে আমি আসলে বুঝতে পারবো যে আমার মডেলটা পারফেক্টলি ওয়েল ট্রেন্ড হয়েছে কিনা। সো এখন আপনি যদি এই মডেলটাকে এবার আমি যদি বিল্ড করে একটু এটা সামারি দেখি, আমরা এর আগেও কিন্তু মডেল তৈরি করছি, মডেল বিল্ড করছি, এবং এই মডেলগুলোকে আমরা আবার ট্রেন মডেলকে আমাদের গুগল ড্রাইভে রাখছি। সো আমি এখানে জাস্ট একটু ফার্স্ট আমি দেখাচ্ছি যে মডেলটা বিল্ড করার পর আমার সামারিটা কিরকম আসলো। যে আমার এখানে প্রায় আহ 7টা কলাম এবং 1300+ হচ্ছে আমার রো। সেটার জন্য আমার টোটাল ইনপুট প্যারামিটার হিসাবে সে এখানে কিছু নিউরনস নিছে, এবং ট্রেনেবল প্যারামিটার সব কয়টা নিউরনসই সে ট্রেন্ড করছে, এবং নন প্যারামিটার সে কোনো কিছু ট্রেন্ড হয় নাই। মানে এখানে ড্রপ আউট যদি আপনি ইউজ করতেন, যে নিউরনস নিছে কিন্তু ক্যালকুলেশন হয় নাই, তাহলে কিন্তু নন ট্রেনেবল প্যারামিটার এখানে দেখাইতো। যেহেতু আমি এখানে কোনো ড্রপ আউট দিই নাই, অথবা যেটাকে আমরা বলি আর্লি স্টপিং ফাংশন ইউজ করা। আর্লি স্টপিং ফাংশন মানে যদি মিন স্কোয়ার এরর আমার যদি বা ওই যেটা কনভার্জেন্স ভ্যালু,
ওইটা যদি আমার খুব জিরোর কাছাকাছি চলে আসে, তখন সে কিন্তু দেখা যায় যে যদি মানে বিষয়টা এরকম, 100টা নিউরনস নিছি, ক্যালকুলেশন করছে সাপোজ 20টা, 25 নাম্বারে গিয়ে দেখলো যে মিনিমাম ভ্যালু বারবার আসতেছে, তার মানে সে কিন্তু স্টপ হয়ে যাবে, আর ক্যালকুলেট করবে না বাকি 75টা বা বাকি আসতে গিয়ে 70টা। ওই 70টা তখন এখানে নন ট্রেনেবল প্যারামিটার হিসেবে শো করবে, বাট এইটা কোনো ইম্প্যাক্ট ফেলে না আমার মডেল ট্রেনের ক্ষেত্রে, কারণ আমার মডেলটা ট্রেন্ড হলে কিন্তু ওকে ওয়েল। এখন আমি যদি এটার ইপক্স ওয়াইজ যদি হিস্ট্রিটাকে একটু চেক দিই, মানে পুরো মডেলটাকে এবার আমি ফিট করব। সো আমরা যেটা আহ, আগের ক্লাসগুলোতেও আমি করছি, আমি মডেল ফিট করছি, কিন্তু হিস্ট্রি গুলো আমি আপনাদেরকে দেখাইনি। যে এখন আমি একটু হিস্ট্রিটা দেখাতে চাচ্ছি। রিগ্রেশন বলেন, ক্লাসিফিকেশন বলেন, মডেল যখনই তার এক্স ট্রেন ওয়াই ট্রেন নিয়ে, আপনার ইপোক আমি ইউজ করছিলাম কখনো 500 কখনো 600, ব্যাচ সাইজ ইউজ করছিলাম 32 বা 16। 32টা ভালো ব্যাচ সাইজ, তাতে করে আরওসি কার্ভটা খুব ভালো আসে। ঠিক আছে। সো এইখানে আমি ইপোক দিছি 600, সো এখন কিন্তু সে 600 ইপোক পর্যন্ত আগাচ্ছে, এই যে মাত্র 44 45। এখন মডেলটা কিন্তু প্রপারলি ফিট হচ্ছে, আমার যেইভাবে আমি লেয়ার দিছি এই লেয়ার ওয়াইজ সে মডেলটা ফিট করতেছে, বেসড অন যেইভাবে আমি স্প্লিট করছি 80% এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিয়ে কিন্তু মডেলটা ফিট হবে। সো মডেলটা ফিট হতে থাক। আমি একটু হিস্ট্রিটা আজকে ওপেন করে রাখলাম, যেহেতু আমি এখানে কিছু লস ফাংশন, এই যে লস ফাংশন আমি যেগুলা দেখতে চাইছি, মিন অ্যাবসলিউট ইরোর, ইরোর রেট কিন্তু দেখেন আস্তে আস্তে করে একটা ইরোর রেট কিন্তু মিনিমাইজেশনের দিকে ও কিন্তু যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, প্রথমে লস ছিল কত আমার, এই যে 32.981, আস্তে আস্তে কিন্তু এটা ইরো মানে লস কমতেছে, মাত্র এখনো 149, লস কিন্তু কমতেছে। অ্যাবসলিউট ইরোরও কিন্তু সে মিনিমাইজেশনের দিকে কিন্তু যাচ্ছে, মিন স্কোয়ার ইরোরও কিন্তু সে মিনিমাইজেশনের দিকে যাচ্ছে, ভ্যালিডেশন ইরোর মিনিমাইজেশনের দিকে যাচ্ছে। সো আমার ওই কনভার্জেন্স যে ভ্যালুটা আমি যেটা আগে বলছিলাম, আমি এই হিস্ট্রিটা কখনো দেখাই নাই, কিন্তু আজকে একটু দেখাচ্ছি, বিকজ অফ আপনারা দেখবেন যে এটার ভ্যালুগুলো কিভাবে রিডিউস হয় মডেল ট্রেন্ড হওয়ার সময়। এই যে দেখেন অলরেডি কিন্তু অলমোস্ট 260টাই পোকে আছে, এবং তার লস কিন্তু 1.98 শো করছে। অ্যাবসলিউট ইরোরও আমার কমতেছে, এবং এখানে একটা জিনিস দেখার বিষয়, যে আমার মডেলটা খুব ভালোভাবে ট্রেন্ড হইলো কিনা এটা বোঝার জন্য কিন্তু আমি আমার যে ভ্যালিডেশন কার্ভ এবং যেই আমার অ্যাকুরেসি কার্ভ বা মিন স্কোয়ার কার্ভ, এটা আমি দেখাইছিলাম যে এটা যদি খুব কাছাকাছি থাকে, ভ্যালিডেশন এবং ওর যে অ্যাকুরেসি কার্ভ, লসের ক্ষেত্রেও সেম জিরোর কাছাকাছি থাকবে দোনোটা রেখা। আবার আমার হচ্ছে অ্যাকুরেসির ক্ষেত্রে ওয়ানের কাছাকাছি থাকবে। তার মানে ট্রেনিং এবং ভ্যালিডেশন, আবারও বলতেছি, ট্রেনিং এবং ভ্যালিডেশন যদি কার্ভ, এই হিস্ট্রিটা যদি কাছাকাছি থাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার এই মডেলটা পারফেক্টলি ট্রেইনড হচ্ছে। যেমন আমার এখানে মিন অ্যাবসলিউট ইরর দেখেন কত, 3091। আবার আপনি এখানে মানে ভ্যালিডেশন মিন স্কোয়ার ইরর দেখুন, যে আহ, যদি এই কলামটা আমি দেখি যে এটা 230 নম্বর কলম, দেখেন এটা কিন্তু কাছাকাছি, 2061, 2519, 2428, 2811, তার মানে কিন্তু ভ্যালিডেশন এবং মিন স্কোয়ার ইরর আপনার কিন্তু খুবই কাছাকাছি। এই যে মিন অ্যাবসলিউটের কত 2811, আর ভ্যালিডেশন মিন 2421, খুবই কাছাকাছি, মানে 0.01-এর কিন্তু পার্থক্য। তার মানে মডেলটা কিন্তু খুব ভালোভাবে ট্রেন্ড হচ্ছে। আপনি যদি কখনো দেখেন আপনার ট্রেনিং এবং ভ্যালিডেশন, মানে মডেল ট্রেন্ড হওয়ার সময় ট্রেনিং এবং ভ্যালিডেশন যদি রেখা বা ভ্যালু মানে 1 2 3 গ্যাপ হয়, তার মানে বুঝতে হবে মডেল ট্রেন ভালো হচ্ছে না। তাহলে আমি এখানে যা টেস্ট ডেটা দিব, তাহলে কিন্তু আমার ভ্যালুটা এইরকম অবস্থায় থাকবে। আমি যদি একটু গ্রাফ দিয়ে দেখাই, যে আমি ধরেন মডেল ট্রেন করতেছি, অ্যাকুরেসি ট্রেন্ড হচ্ছে সাপোজ, হ্যাঁ, এখন আমি অ্যাকুরেসি ট্রেন করলাম, আমি অ্যাকুরেসি ট্রেন্ড হচ্ছে, সে এভাবে করে যাচ্ছে 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 অ্যাকুরেসি ওয়ানের কাছাকাছি আসছে। এবং ভ্যালিডেশনটা যখন সে শুরু করছে, তখন কিন্তু সেই ভ্যালিডেশনটা চেক দিতে দিতে একদম কাছাকাছি হয়ে কিন্তু অ্যাকুরেসিটা আসছে ওয়ানের কাছাকাছি। তার মানে আমার যদি কোনো টেস্টিং ডেটা দিই, সেই ডেটাটা কিন্তু এইখানে এইখানে পড়বে, এইখানে পড়বে, এইখানে পড়বে, সে কিন্তু ধরতে পারবে যে ওকে আমার মডেলটা আসলে
রিগ্রেশন হইলেও প্রিডিকশন করতে পারবে, ক্লাসিফাই হইলেও বলতে পারবে যেটা কোন ক্লাসের ডেটা। এইখানে বা এইখানে পড়লে সে ক্লাসিফাই করবে না, কারণ আমার ডেটা কিন্তু এই ট্রেন আর ভ্যালিডেশনের মাঝামাঝিতেই কিন্তু পড়বে। এখন যদি গ্রাফটা এমন হয় যে আপনি সাপোজ ধরেন যে আপনার গ্রাফটা হইলো এমন যে ট্রেনিং অ্যাকুরেসি হচ্ছে একদম ওয়ানের কাছাকাছি, বা টেস্টিং অ্যাকুরেসি হচ্ছে কি মানে সরি ভ্যালিডেশন অ্যাকুরেসি হচ্ছে এরকম, তার মানে এটা আছে 0.7 আর এইটা আছে ধরেন 0.9। ট্রেনিং ট্রেনিং হয়েছে ভালো বাট ভ্যালিডেশন হয়েছে খারাপ, তাহলে আমি যদি টেস্টিং ডাটাতে এর মাঝে কোনো একটা ডেটা হয়, তাহলে কিন্তু সে আসলে ও মানে ও ডিটেক্টই করতে পারবে না। যদি ক্লাসিফিকেশন হয় ডিটেক্ট করতে পারবে না ও কোন ক্লাসে, কনফিউজড হয়ে যাবে ডেটা। তার মানে এই কার্ভটা হইতে হবে কিন্তু খুব কাছাকাছি। আমি যদি এখন লস কার্ভ দেখাই, এটা তো অ্যাকুরেসি কার্ভ ছিল, এর আগেরটা এটা অ্যাকুরেসি কার্ভ ছিল। অ্যাকুরেসি কার্ভ বলতেছি বিকজ অফ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। আর মিন স্কোয়ার এররের ক্ষেত্রে কিন্তু আমার এই ট্রেনিং মিন স্কোয়ার এরর এবং ভ্যালিডেশন মিন স্কোয়ার এরর কিন্তু কাছাকাছি হইতে হবে। মানে দুইজনের ইরর রেট যদি কাছাকাছি হয়, তার মানে ট্রেনিংটা আমি ভ্যালিডেট হইলো, বেটার ট্রেইনড হইলো। কিন্তু কাছাকাছি না হইলে আমার বুঝতে হবে যে ডাটা এর মাঝখানে পড়লে আমার ডেটা কনফিউজড হয়ে যাবে। সেম ভাবে আমি যদি আপনার লস চিন্তা করি, আমার মিন স্কোয়ার লস দিলাম, তার মানে মিন স্কোয়ার আমার মিন স্কোয়ার ইরর আমার জিরোর কাছাকাছি নামতেছে ট্রেন করার সময়। আবার যখন আমি ভ্যালিডেশন করলাম তখন কিন্তু সে একদম লেগে কাছাকাছি কাছাকাছি লেগে কিন্তু নামছে। তার মানে আমার বুঝতে হবে যে এই মডেলটা পারফেক্টলি ট্রেন্ড হয়েছে, কারণ এদের মানে লসটা কি জিরোর কাছাকাছি। ট্রেন এবং ভ্যালিডেশন দুটোটা কার্ভের জন্য জিরোর কাছাকাছি। এখন যদি কার্ভটা এমন হইতো যে ট্রেন ঠিক আছে জিরোর কাছাকাছি হইলো, বাট ভ্যালিডেশনটা হচ্ছে যে হইতে 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 এরকম হয়ে গেল, তার মানে কিন্তু ও ও কিন্তু অনেকটা ফারাক, ও কিন্তু কাছাকাছি আসলো না। তার মানে ডেটা যদি এইখানে পড়ে তাহলে এর লস ধরবে কিন্তু হিউজ, মানে ভুল প্রেডিকশন করার পসিবিলিটি আছে রিগ্রেশন অ্যানালাইসিসে, অথবা ক্লাসিফিকেশন হলে মানে রং ডিটেকশন করবে সে। ক্লিয়ার? ওকে, আমাদের মডেল এখনো ট্রেন্ড হচ্ছে, যেহেতু আমার রিগ্রেশন ডেটা, সো এটার জন্য ট্রেন্ড হতে একটু সময় নিচ্ছে হোক। আর হিস্ট্রি গুলোকে আমি আমি হিস্ট্রি দিয়ে কার্ভটা আজকে একটু দেখাবো, কারণ এই কার্ভটা আমরা যখন ইমেজ ক্লাসিফিকেশনে ঢুকবো সেগুলো খুবই কমপ্লিকেটেড। এই জন্য ওখানে আমরা বারবার এই মানে এই ট্রেন এবং ভ্যালিডেশনের কার্ভটা করে করে আমরা চেক করি যে আমার মডেলটা পারফেক্টলি ট্রেন্ড হইলো কিনা। আর আজকে হিস্ট্রিটা দেখাচ্ছে, আপনারা অবশ্যই রিগ্রেশনের হিস্ট্রিটাও চেক দিবেন, ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও এই হিস্ট্রিটা চেক দিবেন যে আপনার মডেলটা ফিট হচ্ছে। তা একটা অ্যারে আকারে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিবেন। এই এই হিস্ট্রিটা আপনি যদি রেখে দেন, তাহলে এই হিস্ট্রিটা থেকে কিন্তু ওই কার্ভটা আমরা বের করতে পারবো, কারণ এই কার্ভটা তৈরি হবে কিন্তু এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করি। প্রত্যেকটা ভ্যালুই কিন্তু ডট 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 আকারে আমার কার্ভ দিবে। ইপোক আর একটু কমাই দিতে পারতাম, 600 উপর দিয়ে দিচ্ছি। ওকে, ইট নিডস অলমোস্ট 2 minutes। এই রিগ্রেশন অ্যানালাইসিসটা হচ্ছে যত রকমের কোম্পানি আছে, হ্যাঁ, ওই কোম্পানির যে বেতন ভাতা এবং হচ্ছে আহ, ওই কোম্পানির কোন একটা প্রোডাক্টের প্রাইস, এগুলো আসলে অ্যানালাইসিস করার জন্য এই রিগ্রেশন অ্যানালাইসিসটা শিখতে পারা এবং এর মধ্যে এআই ইন্টিগ্রেট করে একটা কোম্পানির ওয়েব অ্যাপ্লিকেশনের মানে ব্যাক এন্ডে এটা সেট করে দিতে পারলে
চমৎকার ওয়েতে কিন্তু ওই কোম্পানি তার প্রতিটা প্রোডাক্টের প্রোডাক্ট ফ্রিকোয়েন্সি, সেল ফ্রিকোয়েন্সি এবং প্রাইস ফ্রিকোয়েন্সি কিন্তু সে প্রিডিক্ট করতে পারবে যে নেক্সট ইয়ার, নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার কি হইতে পারে। ওয়েল, আমাদের হিস্ট্রিটা চলে আসছে এবং যখনই আমাদের ইমেজ নিয়ে কাজ করতে গেলে এই ঘটনাটা বারবারই ঘটবে, আমাদের একটা লং টাইম সময় লাগবে এটা হিস্ট্রিটা বের করতে, কারণ হিস্ট্রিটা যদি আমি না চাইতাম তাহলে কিন্তু এত সময় লাগতো না। সে বের করে করে এই হিস্ট্রি ভেরিয়েবলের মধ্যে রাখতেছে, যার কারণে ইট নিডস টাইম। সো ওয়েল, আমরা এখন হিস্ট্রিটা থেকে যদি আমি এটা একটা ডাটা ফ্রেম আকারে হিস্ট্রিটাকে যদি দেখতে চাই, যে এই হিস্ট্রিটা আমার যা যা ভ্যালু বের হইলো এটাকে আমি কিন্তু পান্ডাজের একটা ডাটা ফ্রেম আছে ওইটাতে দিলে আমার একদম কলাম আকারে, তার মানে আমার 600 ইপোক দিছিলাম, 600টা রো সে ওয়ার্ক করছে এবং 6টা কলাম সে আমাকে গিফট করছে। বিকজ অফ আমি ওখানে লস দেখতে চাইছিলাম, মিন অ্যাবসলিউট ইরর, মিন স্কোয়ার ইরর দেখতে চাইছিলাম। সেম ভাবে ওইটাকে আবার ভ্যালিডেশন করছে, তার মানে ভ্যালিডেশন লস, ভ্যালিডেশন মিন অ্যাবসলিউট ইরর, ভ্যালিডেশন মিন স্কোয়ার ইরর। তার মানে আমি এখন যদি কার্ভটা তৈরি করি মিন অ্যাবসলিউট ইরর আর ভ্যালিডেশন মিন অ্যাবসলিউট ইরর, তাহলেও আমি কিন্তু কার্ভটা একটা সুন্দর কার্ভ পাবো, অথবা মিন স্কোয়ার ইরর বা ভ্যালিডেশন মিন স্কোয়ার ইরর, তাও আমি একটা সুন্দর কার্ভ পাবো। মানে কার্ভের ভ্যালুগুলো আমি দেখতে পাবো যে আসলে আমার কার্ভটা কেমন হয়েছে, ভালো হইলো না আসলে কার্ভটা খারাপ হইলো, এটা কিন্তু আমি কার্ভটা দেখতে পাবো। সো আমি এইখানে যদি এই ডাটা ফ্রেমের হিস্ট্রিটাই আমি দেখতে চাইলাম, মিন স্কোয়ার করে প্লট করলাম। হ্যাঁ, এখন এইটা যদি আমি করি তাহলে মিনস এর মডেলস গুলো, মানে যদি এমন হয় বোথ লাইনস আর অ্যাওয়ে, আমি যে কথাটা একটু আগে বললাম সেটা লিখে দিচ্ছি, বোথ লাইনস আর অ্যাওয়ে, যদি দূরে হয় তাহলে মডেলটা হচ্ছে ওভারফিট হয়ে গেছে, মানে একদমই বোথ লাইনস যদি আলাদা হয়, যদি ডিক্রিজ ইউর নাম্বার অফ ইপোস বাট ইন দিস কেস লাইনস আর ক্লোজার। আমার এখানে হচ্ছে আহ, যদি দেখি এই যে একদম ক্লোজার হয়েছে, মিন স্কোয়ার এরর আর মিন ভ্যালিডেশন মিন স্কোয়ার এরর কিন্তু খুব কাছাকাছি আসছে। ঠিক আছে, একদম জিরোর কাছাকাছি আসে এবং প্রতিটা ইপক কিন্তু সে কাউন্ট করছে। এটা হচ্ছে আমার আহ, মানে রেট কততে নামছে, একদম ছিল 3 থেকে আস্তে 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 0 নামছে। আর এই এক্স এক্সিস হচ্ছে আমার ইপক। আপনারা এই লেবেল বা এই ট্যাগ দিয়ে, লেবেল দিয়ে কিন্তু লিখে দিতে পারেন যে এক্স এক্সিস হচ্ছে ইপো আর এটা হচ্ছে হলো আমার ভ্যালু। এখন আপনি এটা যেহেতু একদমই কাছাকাছি আসছে, সো আমার মডেলটা খুবই ভালোভাবে হয়েছে। এখন সেম ভাবে আপনি যদি দেখতে চান যে আমি ভ্যালিডেশন লস, মানে লস আর ভ্যালিডেশন লসের কার্ভটা দেখবো, যেহেতু ভ্যালু আপনার কাছে হিস্ট্রি নামে ভেরিয়েবলের মধ্যে আছেই, তাহলে আপনার দেখতে তো প্রবলেম নেই, লস এবং ভ্যালিডেশন লসটা আমি দেখবো, যেহেতু আমি মিন স্কোয়ার ইররই দিছি আমার লসে। এখন এই যে এটাও কিন্তু সেম থিংস, তার মানে আপনি লস মানেই তো বলছেন মিন স্কোয়ার ইরর, এবং আপনার ভ্যালিডেশন লস মানেই তো মিন স্কোয়ার ইরর। সো আপনি মিন স্কোয়ার ইররটা যত কম হয়, এবং মিন স্কোয়ার ইরর আমার ফাইনালি আসছে 0.00 সামথিং, সো তার মানে আমার মডেলটা খুবই ভালোভাবে ফিট হয়েছে আমার এই ইন্স্যুরেন্স ডেটা সেটের উপর। এখন নাও টাইম টু প্রেডিকশন, আমি এবার প্রেডিক্ট করব যে আমার আসলে যেই ভ্যালু আসার কথা সেইভাবে আমার ভ্যালুটা মানে সে দিচ্ছে কিনা। এখন প্রেডিকশন করার জন্য আমি কি বলছিলাম, আমার আসলে পান্ডাজের মধ্যে আমার এই প্রিডিক্ট নামে একটা ফাংশন আছে, যেখানে আমি টেস্ট দিছি। মডেল ট্রেন করার সময় কিন্তু আমি মানে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিছিলাম, রাইট? এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিছিলাম, 80% 20% দোনোটাই মানে ট্রেন এর জন্য আমি দিছিলাম, এক্স থেকেও 80%, ওয়াই থেকেও 80% নিয়ে আসছিলাম। কিন্তু আমি যখন টেস্ট করতেছি আমি কিন্তু শুধু এক্স টেস্ট দিচ্ছি, বিকজ অফ আমার প্রিডিক্ট তো করবে হচ্ছে ওয়াই ট্রেনের উপরে। সো আমি প্রেডিকশনটা করলাম যে আমার কি হইলো। এখন যদি আমি এটার যেটা আমরা এর আগেও বলছিলাম যে আর স্কোয়ার করা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সাইকিল লার্নে ম্যাট্রিক্সে আর স্কোয়ারটা হচ্ছে রিগ্রেশন মডেল, হয় 0 নয় 1, ক্লোজার টু +1 বেটার ফর দ্য পারফরমেন্স। আমার এই আর স্কোয়ার ইরোটা বের করাটা খুব ভালো, যে এটা রেজাল্ট বের করবে। রেজাল্টটা হচ্ছে এই যে ওয়াই টেস্ট, যে আমি যেটা আমি অ্যাকচুয়ালি আমার ওয়াই টেস্টের ভ্যালু,
আমার যে ওয়াই টেস্টের এক্স টেস্ট তো আমি দিলাম টেস্টিং ডেটা হিসাবে, কিন্তু ওয়াই টেস্টের তো একটা 20% ভ্যালু ছিল আমার। ওই ভ্যালু আর প্রিডিকশন যেটা করলাম এক্স টেস্টের উপরে, এই দুইটা যদি আমার কি হয়, খুব ক্লোজার হয় +1-এর, তাইলে আমি বুঝবো যে আমার ভ্যালুটা ভালো আসছে, প্রেডিকশনটা ওকে 0.85, মানে অলমোস্ট 0.9, তার মানে 1-এর খুব কাছাকাছি। তার মানে আমার টেস্টিং বা প্রিডিকশনও কিন্তু খুব ভালো, আমার প্রিডিকশনও খুব ভালো। এখন প্রিডিকশন ভ্যালুটা আমার কত হবে, আমি যদি আবার প্রিডিকশন ভ্যালুগুলোকে এবার যদি একটু ডাটা ফ্রেম আকারে দেখতে পাই, যে আমার এক্স টেক্সটের মানে এক্স টেক্সট দিয়ে দিলাম আমি, আমার ওই 80% ডেটার উপরে যে 20% এক্স এর ভ্যালুস গুলো দিলাম, তার প্রিডিকশন গুলো কিন্তু সে এখানে বসায় দিছে। যে মানে 267টা রো, এই প্রত্যেকটা রো এর জন্য কিন্তু একটা প্রিডিকশন ভ্যালু সে মানে থ্রো করছে, আমার প্রত্যেকটার জন্য প্রিডিকশন ভ্যালু বের করছে সে। এখন আমি যদি এইটাকে আমি একটু রেজাল্টস আকারে যদি দেখতে চাই, অ্যাকচুয়ালি আমার ইন্স্যুরেন্স কস্ট আর প্রিডিক্টিভ কস্ট কত আসছে, তাহলে আমি আহ, একটা রেজাল্টস ভ্যালুর মধ্যে ডাটা ফ্রেমে প্রিডিকশন নিলাম, যেটা হচ্ছে প্রিডিক্টিভ ইন্স্যুরেন্স নামে একটা রেজাল্টস। আর দেন আমি হচ্ছে এইটা রেজাল্টস এর অ্যাকচুয়াল আমি ইন্টারেস্ট কস্ট, প্রিডিক্টিভ কস্ট তো আমি বসাই দিলাম, একটা কলাম করলাম প্রিডিক্টিভ কস্ট। এখন একটা অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স কস্ট যেটা ওয়াই টেস্টের উপরে, এটা তো ছিল প্রিডিকশনস এর উপরে এক্স টেক্সট, এটা এক্স টেক্সট, এটা ওয়াই টেস্ট। এই দুইটা আমি যদি এখন আলাদা আলাদা ভাবে করে যদি আমি এবার রেজাল্টটাকে একটু দেখতে চাই, যে এইবার আমার ফাইনালি দুইটা রেজাল্টস এর মধ্যে অ্যাকচুয়ালি পুরোটাই তো আমার হচ্ছে ভ্যালুর উপরে আসছে। এই দেখেন, আমার অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স কস্ট ছিল হচ্ছে কত, 61,000 সামথিং, মানে এই 0 নাম্বার আমার একটা ভ্যালুর। আর প্রিডিক্টিভ কস্ট আসছে 24,000 সামথিং। তার মানে হচ্ছে ও কিন্তু কাছাকাছি প্রেডিকশন করছে, অলমোস্ট 85% কারেক্ট করছে। সো এই যে প্রেডিকশনটা আমি করতে পারতেছি কাছাকাছি, সব কটাই কিন্তু কাছাকাছি। এখন আমি যদি এটাকে একটু প্লট করে দেখতে চাই, যে ওকে আমার এই রেজাল্টসটা প্লট করে, যে তাহলে আমি দেখবো যে আমার আমার যে অ্যাকচুয়াল ভ্যালু আর হচ্ছে আমার যে প্রেডিক্টিভ ভ্যালু, এই দুটা কিন্তু আমার কাছাকাছি আসতেছে কিনা। এখন আমার এখানে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টিভ ভ্যালুর মধ্যে কিন্তু 15%-এর একটা ভ্যারিয়েশন আছে। তো প্রিডিক্টিভ ভ্যালু হচ্ছে আমার 9, একদম রেখাগুলো কিন্তু তার উপরে প্লট করতে পারতেছে সে, খুব ইজিলি প্লট করতে। যে এইখানে একটু প্রেডিকশন ভুল হয়ে গেছে, এইখানে আসছে এইটা আর এটা এইখানে চলে আসছে, তার মানে 85% প্রেডিকশন রাইট আছে। সো দিস ইজ দ্য রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা কস্ট রিগ্রেশন অ্যানালাইসিস আজকে করলাম, আর এই করে আমাদের সিএসবি ফাইলের ক্লাস শেষ। সো বিফোর ঈদ আজকেই লাস্ট ক্লাস, কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে ক্লাস নেই? কবির ভাই, ওই কাজটা কি আপনি হাত দিতে পারছেন, না ঈদের পরে হাত দিবেন? সালাম আলাইকুম। আসসালামু ভাই আলাইকুম। ওইটা অ্যানালাইসিস প্রায় শেষের দিকে আর কি, রিপোর্টটা আচ্ছা। শুরু করবো ঈদের আগে আশা করতেছি। ও ইনশাআল্লাহ ঈদে বাড়ি যাবেন না জাহাঙ্গীরেই থাকবেন?